পরশু রাতে স্পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে। তবে আজকের চর্চা অবশ্যই পান্তভূতকে নিয়ে নয়, ভোটার ভূতকে নিয়ে। তারা আবার জোছনাতে নয়, ভোটার লিস্টে খেলা করে একেবারে প্রকাশ্যে। এখন কার এলাকায় ভোটার লিস্টে কত ভূত খেলা করেছে সেই নিয়ে আজ জাতীয় রাজনীতিতে দিনভর একেবারে হই হই রই রই কাণ্ড। আর সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটারের ছড়াছড়ি। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র নিয়ে দিল্লিতে অভিযোগ তুলল বিজেপি। গত বছর 7 লক্ষ মার্জিনের থাপ্পড়টা ভুলতে পারছে না, পাল্টা আক্রমণ তৃণমূলের। অভিযোগ সত্যি হলে কেন আদালতে যাচ্ছে না বিজেপি, কেন এতদিন যায়নি? দ্বিতীয় প্রশ্ন। ভোট চুরি করে জিতেছেন রাহুল প্রিয়াঙ্কা থেকে অখিলেশ স্ট্যালিন। বিরোধী নেতাদের বিরুদ্ধে অনুযোগ অনুরাগ ঠাকুরের। বিরোধীদের পর এবার ভোট চুরির অভিযোগ কেন্দ্রের শাসক দলে। এই অভিযোগ সত্যি হলে কি ঘুমোচ্ছিল জাতীয় নির্বাচন কমিশন? এই প্রশ্ন তো উঠবেই। তৃতীয় প্রশ্ন। বহু বাংলাদেশি নাগরিকের কাছে আছে পাসপোর্ট, ভোটার, আধার, প্যানের মতো ভারতীয় নথি। বিস্তারিত তথ্য দিয়ে কমিশনকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকে। সামনে এলো একসঙ্গে 21 জনের নাম। এখনো লুকিয়ে আছে কতজন? চতুর্থ প্রশ্ন। 21 তারিখের মধ্যেই কার্যকর করা হবে 4 অফিসার সহ 5 জনের বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআর এর নির্দেশ। দিল্লিতে নির্বাচন কমিশনে হাজিরা দিয়ে জানিয়ে এলেন মুখ্য সচিব। খবর কমিশন সূত্রে। আরও কড়া পদক্ষেপের আশঙ্কাতেই কি রণে ভঙ্গ রাজ্য সরকারের? পঞ্চম প্রশ্ন। আধারের পর এসআইআর নিয়েও কার্যত নির্বাচন কমিশনের পাশে সুপ্রিম কোর্ট। ভোটার লিস্ট একই থাকতে পারে না, সংশোধন হবেই। তবে ক্ষমতার সঠিক ব্যবহার হচ্ছে কিনা তাই নিয়েই শুনানি। আজ সাফ জানালো সর্বোচ্চ আদালত। চাপ বাড়ল বিরোধীদের ওপর। ষষ্ঠ প্রশ্ন। গত 8ই আগস্ট এসআইআর নিয়ে চিঠি দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী। মনে হচ্ছে এসআইআর শুরু ডিসেম্বরেই, কোর্টে বললেন অভিষেক মানু সিংভি। বিহারের মতোই এসআইআর হবে বাংলাতে, বলল সুপ্রিম কোর্ট। তাহলে বাংলার ভোটার তালিকা নিয়েও কি আরও উত্তাল হতে চলেছে জাতীয় রাজনীতি? তবে শুরুতেই দেখাবো নথি দেখিয়ে ডায়মন্ড হারবারের ভুতুরে ভোটার নিয়ে আক্রমণে বিজেপি, আর কড়া পাল্টা জবাব এলো তৃণমূলের দিক থেকেও। দেখুন। 301/1724 में से 301 बूथ में डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में, और सारे टीएमसी ने जीते हैं। कोटा बूथे बीजेपी रिपोल চেয়েছিল, চাইনি তো এখন কাঁদছে কেন? ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাল্টা এবার দিল্লিতে তার বিরুদ্ধে কোমর বেঁধে নামল বিজেপি। নথি তুলে ধরে তার নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের ভোটার তালিকায় একাধিক গরমিলের অভিযোগ তুললেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। अभिषेक बनर्जी जी, कहां हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में, चेक करिए। तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোটার তালিকার বিভিন্ন অংশ তুলে ধরে ভুয়ো ঠিকানা, ভোটার কার্ডে ভুয়ো আত্মীয়র নাম, সন্দেহজনক হারে ভোটারের সংখ্যা বৃদ্ধির অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। ভোটার তালিকার তথ্য সামনে এনে উদাহরণস্বরূপ তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের ভোটার শাবানা খাতুনের নাম রয়েছে 3 জায়গায়। ওই কেন্দ্রেরই সুবিত আলী মোল্লা, জাকির হোসেন মোল্লার নামও 3 জায়গায় রয়েছে। আবার ডায়মন্ড হারবারের 119 নম্বর বুথের ভোটার খুরশিদ আলমের বাবার নাম নাকি বছর বছর পরিবর্তন হয়ে যায় বলেও অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অনুরাগ ঠাকুর নথি দেখিয়ে দাবি করলেন, ডায়মন্ড হারবারের 265 নম্বর বুথে 28 জন ভোটারের বাড়ির নম্বর 1। डायमंड हार्बर में अभिषेक जी जाइए, कभी मिलके तो आइए और पता कीजिए क्या खुर्शीद आलम के पिताजी एक ही हैं कि अलग अलग बदल गए हैं, और इनका नाम कैसे बार बार बदल गया है। বিজেপির পাল্টা তৃণমূলের তরফে এই নথি তুলে ধরে দাবি করা হয়েছে, নরেন্দ্র মোদী লোকসভা কেন্দ্র বারাণসীর ভোটার তালিকা অনুযায়ী 57 বছর বয়সী রাজকমল দাস 72 বছর বয়সী এক ছেলের বাবা। রাজকমল দাসের মোট 50টি সন্তান রয়েছে। ছোটটির বয়স 28 বছর এবং বড়টির বয়স 72 বছর। এরা সকলে একই বাড়িতে থাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লাখের ধাক্কা ওরা সামলাতে পারছে না, এই ধরনের কথাবার্তা বলছে। বারাণসী থেকেও তো এই ধরনেরই অভিযোগ উঠছে। তো বারাণসী আগে গিয়ে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র সামলাক। সব মিলিয়ে ভোটার তালিকা ঘিরে বিতর্কের শেষ নেই। এবিপি আনন্দ।
দেখুন, ভোটার তালিকায় দু একটা ভুলচুকের তবু ব্যাখ্যা হতে পারে। 2-1% প্রাপ্ত ভোটের এদিক ওদিক হলে কেউ কেউ তবু বাস্তবসম্মত বলে দাবি টাবিও করতে পারেন। এক বালতি দুধে 2-1 ফোঁটা চোনা তবু কেউ কেউ ক্ষমা ঘেন্না করে মেনে নিলেও নিতে পারেন। কিন্তু আজ গোটা দিন ধরে কেন্দ্রে আর রাজ্যে শাসক আর বিরোধীর মধ্যে যা চলল, তাতে এটাই মনে হওয়া স্বাভাবিক যে গোটা ভারতীয় গণতন্ত্রটাই বুঝি ভুতুড়ে ভোটারের ওপর দাঁড়িয়ে আছে। বিজেপির প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর রীতিমতো সাংবাদিক সম্মেলন করে গুচ্ছের নথিপত্র দেখিয়ে, নথিপত্রের কপিও আপনাদের দেখাবো, প্রমাণ করার চেষ্টা করলেন যে বিরোধী দলগুলোর সমস্ত বড় নেতানেত্রী নাকি ভোট চুরি করে ভোটে জিতেছেন। আর কে কে নেই সেই তালিকায়? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, MK স্ট্যালিন, দীর্ঘ তালিকা। তৃণমূল বলছে 2024-এ ডায়মন্ড হারবার কেন্দ্রে 7 লক্ষ ভোটের মার্জিনের যে থাপ্পড়, সেইটা ভুলতে পারছে না বিজেপি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি 24-এর লোকসভা ভোটে দেশ জুড়ে এত ভুতুড়ে ভোটার থাকে, তাহলে লোকসভাটাই ভেঙে দিয়ে নতুন করে ভোট হওয়া উচিত। আজ বিজেপির পাল্টা প্রশ্ন, ডায়মন্ড হারবারে ভোট চুরির জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ কি বলেন? শুভ সন্ধ্যা। প্রথম কথা হচ্ছে, আমি দেখলাম যে দেশ কা গদ্দারক গলিমারো সালোক মন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে বিভিন্ন দাবি দাবা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই দাবি দাবাগুলো ঠিক যখন ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে বিরোধী দলের নেতানেত্রীরা এই নির্বাচন কমিশনের প্রহসনকে সামনে এনেছেন তথ্য সহকারে, তারপরেই তাদেরকে করতে হলো কেন? 2024-এর লোকসভা নির্বাচনের পরেই যদি তাদের, বা তার আগেই যদি তাদের এই সন্দেহ থাকতো, তাহলে সেই সন্দেহ তখন তারা আনেননি কেন? আসলে তার প্রভু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 7 লক্ষ ভোটে জিতেছেন সেটা সহ্য করতে পারছেন না, কারণ তার প্রভু তার থেকে কম ভোটে জিতেছেন। আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, কিন্তু আমি বলছি একই লজিকে এই ডিফারেন্স তো লোকসভার পরেই, রেজাল্ট বেরোনোর পরেই দেখা গেল, তাহলে তখন এই অভিযোগ না করে এখনই বা হলো কেন? না, তারপরে অনেকগুলো ঘটনা প্রবাহ আছে, আমি একটা একটা করে বলছি। যে ঘটনা প্রবাহ দিয়ে দেখা যাচ্ছে দিল্লি, হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটে যেভাবে ভোট লুট হয়েছে, 2024 সালের 5 এবং 7 অক্টোবরের মধ্যে 6.71% ভোট বেড়েছে, অর্থাৎ 13 লাখ, যা দিয়ে হরিয়ানার 24টা আসনের ফলাফল বিজেপির পক্ষে গেছে। এইভাবে ভোট চুরি করে তারা ভেবেছিল যে বাকি বিহার এবং পশ্চিমবাংলাও দখল করে নেবে। আমরা ওদের সেই খেলা ধরে ফেলেছি। সেই খেলা ধরে ফেলার জন্যে তারা আজকে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। SIR করেছে কোথায়? বিহারে 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে এবং সেখানে কার নাম ঢুকেছে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের নাম ঢুকেছে, কুকুরের নাম ঢুকেছে, বিড়ালের নাম ঢুকেছে, ট্রাক্টরের নাম ঢুকেছে, পুরো প্রহসনে পরিণত হয়েছে। যে উদাহরণ আপনি অন্য রাজ্যে দিলেন, আমি বলছি সেই একই ধরনের উদাহরণ কিন্তু রাজ্যের বিরোধী দলনেতাও দিচ্ছেন, যে সীমান্ত এলাকায় অস্বাভাবিকভাবে জেলা ধরে ধরে দেখাচ্ছেন কিভাবে ভোটার বেড়েছে। তারা বেনারসের যে উদাহরণ দিলেন বা কুণাল ঘোষ দিলেন, আমি বলছি প্রায় সেরকম, তার সঙ্গে মিল আছে। না, এই যে উদাহরণ, তারা কি করছেন? আমরা যখন বলছি যে সারা দেশে ভোট চুরি করে বিজেপি ক্ষমতায় এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, তাহলে সেই বক্তব্যতে তো মাননীয় প্রধানমন্ত্রী রাজি হন। আমরা তো বলছি ঠিক আছে, আপনারা বলছেন ভোটের কারচুপি হয়েছে ডায়মন্ড হারবারে, আমরা বলছি পুরো দেশে কারচুপি করেছেন আপনারা, তাহলে লোকসভা ডিসলভ করে দিন, সারা দেশে SIR হোক। আমরা চ্যালেঞ্জ করছি, তারপরে SIR এর পরবর্তীকালে মানুষের দরবারে যান এবং মানুষের দরবারে গিয়ে মানুষ যা রায় দেবে সেটা মেনে নিন। আবার একটা বিপুল কোটি কোটি টাকার খরচ করে আবার একটা নির্বাচন, এই চ্যালেঞ্জটা মানছেন না কেন? আসলে তাদের ভয় আছে, কারণ তারা জানেন আমাদের ভয় থাকলে আমরা বলতাম যে না, আমরা করব না। আমরা তো এই চ্যালেঞ্জ দিচ্ছি, মানুষের সামনে দাঁড়ানোর জন্য আমরা রাজি আছি, কিন্তু দাঁড়ানোর জন্য আজকে প্রধানমন্ত্রী একই বক্তব্য দিন যে ঠিক আছে, এত গরমিল হয়েছে, আমি রিজাইন করছি, আমার মন্ত্রিসভা রিজাইন করছে, লোকসভা ডিসলভ করে দিচ্ছি, আমরা আবার ভোটে যাব। সেই কথা বলতে পারছেন না। তার ভোটটা পেরিয়ে গেছে, সেই ভুয়ো ভোটার দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন তাদের যুক্তিতে। আজকে যখন বিহারকে দখল করতে হবে, পশ্চিমবাংলাকে দখল করতে হবে, আমরা যখন সমস্ত বিরোধী দলের নেতা যারা আছেন, নেত্রী আছেন, তারা ধরে ফেলেছি, এখন তারা SIRটাকে চাপানোর জন্য বিভিন্ন রকম ছলা কলা কৌশল সেইগুলো করার চেষ্টা করছেন। তন্ময় বলছেন যে এই সময় কেন? নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আলোচনার পরবর্তী ক্ষেত্রে এই স্পেসিফিক্যালি টাইমিং এর প্রশ্নেও আসবো, কিন্তু কথা হচ্ছে তথ্য কি সঠিক?
মানে আমি বলছি দেশের জনগণ তাহলে কি ধরে নেবে যে বিভিন্ন রাজ্যে, এই রাজ্য সহ এই রকম জালিয়াতি করে ভুতুরে ভোট দিয়ে ভোট হয়েছে এবং তারা সংসদে পৌঁছে গেছেন আমাদের নেতা নেত্রীরা? আমার পরবর্তী বক্তা দেবজিৎ সরকার, কিন্তু আমি স্পেসিফিক্যালি দেখুন আজকেই প্রেস কনফারেন্স হয়েছে, যাবতীয় নথি তো খতিয়ে দেখার সময় পাইনি, কিন্তু এই নথি তো একেবারে পরিষ্কার আমরা প্রশ্ন তুলছি কি ফুল প্রুফ? কেন এই সন্দেহ, এই জিজ্ঞাসা চিহ্নটা বসালাম? ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। দেখুন এই নথিতে খুব পরিষ্কার বলা হচ্ছে যে ভোটার তালিকায় ছেলের নাম আছে। ছেলের নাম কি? সুবিদ আলী মোল্লা। কোথাকার? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে। বাবার নাম রমজান আলী মোল্লা। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের এই যে বাবা এবং ছেলের ধরুন একটা সেট, এটা হুবহু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন যে 3 জায়গায় আছে। হুবহু এক নাম, যদিও তার ভেতরে বয়সটার একটু ফারাক দেখতে পাচ্ছি। এবার অনুরাগ ঠাকুরের দেয়া এই এপিক নাম্বার আমরা যদি চেক করে নিজেরা পুট করি, সবসময় আপনাদের কাছে আনার আগে বা তারপরে যথেষ্ট সময় ক্রস চেক করা আমাদের কর্তব্য, তাতে দেখতে পাচ্ছি যে এটা বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুর নয়, এটা মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র। আমার প্রশ্নটা দেবজিতের কাছে খুব পরিষ্কার থাকবে যে প্রাক্তন তথ্যমন্ত্রী, প্রাক্তন তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, তার তথ্য আমরা বলছি চোখ বন্ধ করে তো ভরসা করার কথা, তিনি দেশ জুড়ে একটা জাতীয় সাংবাদিক সম্মেলন করে প্লেস করলেন। ডেটার বিশ্বাসযোগ্যতা এই ধরনের ছাপানো নথিতে যদি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ভুল থাকে তাহলে কি সত্যি সত্যি সে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়? আমরা এখনও এই একটা উদাহরণ দিলাম, এরকম প্রচুর উদাহরণ আমাদের বেশ কয়েকদিন লাগবে দেখতে, কিন্তু এই নিয়ে দেবজিৎ কি বলে শুনবো। না না, যতক্ষণ প্রচুর উদাহরণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ প্রচুর উদাহরণ পাওয়া যাবে বলে ধরে নেওয়া যাবে না। এক নম্বর। না, উনি তো প্রচুর উদাহরণই দিয়েছেন, কিন্তু ক্রস চেক করেন নাকি? না না, আমি তারপরেও বলছি যে যেটা হয়েছে একটু আগে কুণাল বাবু টিভিতে দেখছিলাম, মানে আমাদের মনিটরে, যে উনি বলছেন যে আরে বিজেপি যাচ্ছে না কেন ইয়েতে কোর্টে, আমাদের একটা ইলেকশন পিটিশন এখনো পেন্ডিং আছে এই কেন্দ্রেই, 5/2024 ইলেকশন পিটিশন 5/2024, যেটা তোমাদের প্রার্থী ববি বাবু করেছিলেন। আমাদের অভিজিৎ দাস ববি করেছেন, অনারেবল জাস্টিস সুগত মজুমদারের ঘরে ওটা পেন্ডিং। এবং ওখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইলেকশন কমিশনকে সমস্ত যত নথি আছে, কাগজপত্র, যত রকমের ক্যামেরা ইত্যাদি আছে এবং ভোটের মেশিন, ব্যালটের যা সিস্টেম যা যা আছে এই কেন্দ্রের, এই ডায়মন্ড হারবার কেন্দ্রের, সব কিছু সিল করতে হবে এবং অ্যাজ অ্যান্ড হোয়েন যখন দরকার হবে, কোর্ট যখন বলবেন সেটা সামনে আনতে হবে। ওই টেন্টেড নন টেন্টেডের মতন গুলিয়ে দিলে হবে না। আর 2 নম্বর হচ্ছে যে এটা কীরকম হয়েছে, 7টা বিধানসভা নিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্র, তার মধ্যে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ। এর মধ্যে আমরা দেখলাম মানে 301টা বুথে 15% ইনক্রিজ। সুমনদা, আপনি অনেকদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আপনারা এখানে দেখান আমাকে যে 15% ভোটার 5 বছরের মধ্যে বেড়েছে। কোথায় কোথায় এত আছে? একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষে এবিপির ভারতবর্ষ মানে কেন্দ্রীয় স্তরের অনেক অন্য রাজ্যেও আমাদের অনেক নিউজ চ্যানেল নিশ্চয়ই আপনাদের আছে, সেখানেও এরকম 15% হাইক হঠাৎ করে, মানে ওখানে কি প্রোডাকশন বেশি হচ্ছে মানুষের? এটা তো বুঝতে হবে যে 15% লোক ভোটারে আসছে 5 বছরের মধ্যে, মানে 5 বছরের মধ্যে 301টা বুথে 15% বৃদ্ধি হচ্ছে ভোটারের, যারা কিনা 18 বছর বয়সী হয়ে যাচ্ছেন, ভোটদানের অধিকার পাচ্ছেন, তাদের নাম ভোটার লিস্টে উঠে যাচ্ছে। এটা একটা ভুতুরে ব্যাপার চলছিল, এটার বিরুদ্ধে আমরা বলেছি। আমরা কি তালিকা দিয়েছি? 3613 জন ডুপ্লিকেট ভোটার, মানে একই নাম বহু জায়গায় যাচ্ছে। 1,55,365 বুক চিতিয়ে বলছিলেন না যে 7 লাখ জিতেছে, তার মধ্যে 1,55,365 ফেক অ্যাড্রেস। এই ভোটারদের বাড়িতে গেলে কোনো অ্যাড্রেস, মানে ওই অ্যাড্রেসে ওই নামের কোনো ভোটার নেই। 290 জন ফেক রিলেটিভ, বাবা আলাদা, শাশুড়ি আলাদা, শ্বশুর আলাদা, অনেক জায়গায় শ্বশুরকে শাশুড়ি বলা হয়েছে। কামরুল আলী মোল্লা, অন্য জায়গায় শেখ নইবের, দেখবেন এক জায়গায় বাবা, এক জায়গায় শ্বশুর, মানে যিনি বাবা তিনিই শ্বশুর, এরকমও দেখানো হয়েছে। এটা দেখানো হয়েছে, কিন্তু আমি বলছি আমি বেনারসের একটা উদাহরণ দিই। আচ্ছা, 2-3টে উদাহরণে দেবো, যেখান থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। 57 বছর বয়সী, আমার কাছে অরিজিনাল কাগজও আছে, 57 বছর বয়সী রাজকমল দাস, তিনি 72 বছর বয়সী ছেলের বাবা। রাজকমল দাসের মোট 50টা সন্তান আছে, তার মধ্যে ছোটটির বয়স 28 বছর, বড়টির 72 বছর, বাবার বয়স কিন্তু 57। আমি বলছি এরকম প্রচুর মাইক্রো লেভেলের উদাহরণ হয়, কিন্তু আমার তার থেকে সেটা তো দেখতে হবে দাদা।
এরকম তো নয় যে 72 মানে আমি বলছি 72 ছেলের বয়স আর 57 বাবার বয়স, তারা জেনুইন না না এরকম হওয়া বাঞ্ছনীয় নয়। আমি যেটা বলতে চাইছি, একটা লোকের ভোটার এপিকে ধরুন আমি দুটো ভোটে আমি জিতে মানে কন্টেস্ট করেছি, জিততে পারিনি, কিন্তু সেই কন্টেস্টেন্ট হিসেবে আমার যদি এক্ষুনি ভোটার কার্ড দেখা হয়, সেখানে দেবজিৎ সরকার ইংরেজিতে ঠিক আছে, বাংলাতে লেখা আছে অন্য বানান, এ তো টাইপোগ্রাফিক্যাল মিস্টেক। আমি প্রচুর ভোটারের নাম আমি এরকম এপিকে দেখেছি যে, কিন্তু আমি বলছি সেই টাইপোগ্রাফির অ্যালিবাইটা তৃণমূলও দিতে পারে। কিন্তু আমার তার থেকেও দেবজিৎ তোমার কাছে সবথেকে বড় যেটা প্রশ্ন, টাইমিংটা, এই সময় কেন? আমি বলছি লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে, ভোট হয়েছে এপ্রিল মাসে 24-এর, আজকে হচ্ছে 2025 সালের আগস্টের 13 তারিখ, জুলাইতেই মামলা হয়েছে দাদা, জুলাইতেই। এই মামলাটা বছর পরে তোমরা বসে থাকলে এই মামলাটা জুলাইতেই হয়েছে। সিপিএম তো বলতে পারে ওরা প্রতিদিন নয় বলেছে, এই মামলাটা জুলাইতেই হয়েছে। আমি যে ইলেকশন পিটিশনের কথা বলছি, আমাদের প্রার্থী যেটা করেছেন ইন পার্সন, সেটা জুলাইতে হয়েছে, কিন্তু আমি অনুরাগ ঠাকুরের কথা বলছি। এখন হঠাৎ মনে পড়লো কেন? দেশ জুড়ে বিরোধীরা যেভাবে আমরা নাকি এটা ভোট চুরির যে ক্যাম্পেইন তার কাউন্টার ক্যাম্পেইন, এটা বলো না তাহলে দেশ জুড়ে মিটে যায়। আমরা একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা কখনোই এই নির্বাচন কমিশনের হয়ে ব্যাটিং করব না। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যা করার সেটা করবেন, কিন্তু আমরা এখানে যারা বসে আছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা, তারা একটা কথা তো বলবো যে আমরা একটা নিষ্কলুষ পরিষ্কার ভোটার লিস্ট চাই। কেউ যাতে ভুয়ো ভোটারের ভোটে জিতেছেন বলে শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেক সুস্থ মানুষই তাই চাইবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি দেবজিতের ব্যাটিং করার একটা সমস্যা আছে। কেন্দ্র সরকারের প্রাক্তন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রেস কনফারেন্স করে যদি দেশ জুড়ে ভুরি ভুরি অনিয়ম হতে পারে সেটা বিরোধীদের কিন্তু তুলে ধরেন, তাহলে ব্যাটিংটা করবে কি করে নির্বাচন কমিশনের হয়ে? তার কারণ এই সমস্ত তো আলটিমেটলি নির্বাচন কমিশনের ব্যর্থতা। আমি এই প্রশ্নগুলো আলাদা আলাদা করে যাব, কিন্তু দেবজিৎ আজকে যে জিনিসটা কোট করলো যে ডায়মন্ড হারবারে 301টা বুথে ভোটার বেড়েছে 15%, এই নথি সামনে রেখে অনুরাগ ঠাকুর কি অভিযোগ করেছেন, তৃণমূলের কি বক্তব্য, পাশাপাশি দেখাবো। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সম্মুখ সমরে বিজেপি ও বিরোধীরা। এই আবহেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ভোটারের তালিকায় গণমিলের অভিযোগ করে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। নথি দেখিয়ে তার দাবি, গত 4 বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের 1724টি বুথের মধ্যে 301টিতে 15%-এরও বেশি ভোটার বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 35টি বুথ, ফলতার 17টি বুথ, সাতগাছিয়ার 36টি, বিষ্ণুপুরের 92টি বুথ, মহেশতলার 89টি ও বজবজ বিধানসভা কেন্দ্রের 32টি বুথ রয়েছে। फाल्टा में 17, डायमंड हार्बर में 35, बिष्णुपुर में 92, महेशतला में 89, बजबज में 32। अभिषेक बनर्जी जी कहाँ हो आप? দেখুন, কোথাও ভোট বাড়া সেটা তো অন্যায় হতে পারে না, তাহলে তো প্রধানমন্ত্রীর কেন্দ্র নিয়েও অনুবীক্ষণ যন্ত্রের তলায় বিশ্লেষণ প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7.5 লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনও বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর তিনি প্রথমে বলুন তো, আপনাদের দল কটা বুথে রিপোল চেয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ভোটার তালিকার তথ্য তুলে ধরে বিজেপির হেভিওয়েট সাংসদ অনুরাগ ঠাকুরের দাবি, এই তালিকায় 2,59,779 জন সন্দেহজনক ভোটার রয়েছে, যার মধ্যে 3,613 ডুপ্লিকেট ভোটার, 1,55,365 জনের ঠিকানা ভুয়ো। ভোটার কার্ডে 290 জন ভোটারের আত্মীয়ের নাম ভুয়ো। বিজেপি সাংসদের আরও দাবি, ভোটার তালিকায় এমনটাও দেখা যাচ্ছে ভোটার কার্ডে একই ঠিকানায় বিভিন্ন ধর্মের লোকজন একসঙ্গে থাকছেন। डायमंड हार्बर में मल्टीपल रिलीजन के एक ही घर नंबर 0011 पे बूथ नंबर 103 पे फाल्टा असेंबली में डायमंड हार्बर जो लोकसभा है वहां पे रजिस्टर हुए। ভোটার তালিকায় গণমিলের উদাহরণস্বরূপ বিজেপি সাংসদের অভিযোগ, ডায়মন্ড হারবারের সাতগাছিয়া কেন্দ্রে সারিমান বিবির নাম প্রথমবার ভোটার তালিকায় উঠছে, কিন্তু তার বয়স 89। বিষ্ণুপুর কেন্দ্রীয় নতুন ভোটার হিসেবে সালেহা মোল্লার নাম ঢুকেছে, কিন্তু তার বয়স 94। ममता बनर्जी जी से मैं सवाल पूछना चाहता हूं भाई, आप 2005 में लोकसभा में, मुझे आज भी याद है, स्पीकर की चेयर के पास जाके फेंक दिए थे उन्होंने कागज जोर से और कहा था बांग्लादेशी घुसपैठियों को वोट बैंक बन रहा है।
क्या तब आप दिखावा करते थे? और आज घुसपैठिए वोट बैंक को बचाने के लिए ममता बनर्जी जी घड़ियाली आंसू बहा रही हैं। এটা একদম বিভ্রান্তিকর প্রচার হচ্ছে, সম্পূর্ণ বিভ্রান্তিকর প্রচার হচ্ছে। তারপরে যেগুলো বাদ দেওয়ার সেগুলো তো পর্যায়ক্রমে বাদ গেছে, ফলে সেই সময়ের ভোটার তালিকা তারপরের সংশোধনগুলোর পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি 20 বছর আগের যে সিচুয়েশন ছিল আর আজকের যা সিচুয়েশন, দুটো তো আপনি গুলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে 2014 সালে ৭১,২৯৮ ভোটে জয়ী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2019 সালে জেতেন ৩,২০,৫৯৪ ভোটে। আর 2024 সালে জয়ের ব্যবধান বেড়ে হয় ৭,১০,৯৩০। এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা শতরূপ সিপিএমের প্রতিনিধি বলেই বিশেষ করে মনে পড়ছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট নিয়ে তাদের অজস্র অভিযোগ। ঘটনাচক্রে যারা গতকাল সম্পূর্ণ অন্য বিষয়ে আলোচনা এই ঘণ্টাখানেকের অনুষ্ঠান দেখেছেন তারা জানেন যে কৌস্তব চট্টোপাধ্যায় ঘটনাচক্রে গতকালই ডায়মন্ড হারবার কেন্দ্রে কীরকম ভোট হয়েছে সেই নিয়ে নানা অভিযোগ তুলছিলেন। আমি বলছি যে বিজেপি আজকে অভিযোগ করছে যে ডাউটফুল ভোটার্স তার সংখ্যা এই কেন্দ্রে হচ্ছে 2,59,779। ভুয়ো ঠিকানা আছে এই রকম ভোটার হচ্ছে 1,55,365। আমি বলছি শতরূপ কি এই ডেটাগুলো মানছে অথবা এইরকম কিছু হয়েছে বলে মনে করছে? দেখুন, আমার মানা না মানার থেকে বড় কথা আমি বুঝতে পারছি না যেগুলো বিজেপির কাছে আছে ওগুলো ইলেকশন কমিশনের কাছে নেই কেন। এই গেল প্রথম কথা। একদিন ধরে ইলেকশন কমিশনের তো কাজ ছিল এগুলোকে ডিটেক্ট করা, এগুলোকে ডিলিট করা, এবং সবচেয়ে বড় কথা যে সরকারি অফিসারদের হাত দিয়ে এই জাল নামগুলো উঠলো দিনের পর দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তার বদলে আজকে অনুরাগ ঠাকুরকে কেন প্রেস কনফারেন্স করতে হচ্ছে, এই হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, সিপিএমের অভিযোগের কথা তুমি বললে সুমনদা, আমি সেটা ছড়িয়েও রাখছি। আমরা বলছি দেখো গত লোকসভা ভোটে 280টা বুথ আছে ডায়মন্ড হারবারে যেখানে অভিষেক ব্যানার্জি 90%-এর ওপর ভোট পেয়েছিল। আমরা চেয়েছিলাম সেই বুথগুলোতে আবার পুনর্নির্বাচন হোক এবং নতুন করে সেখানে আরও বেশি ব্যবস্থা নিয়ে ভোট করানো হোক, সো অন অ্যান্ড সো ফোর্থ। আমি উদাহরণ দিয়ে যেতে পারি। আমি সরিয়ে যাচ্ছি সিপিআইএম কি বলেছিল না বলেছিল। আমি বলছি আজকে অভিজিৎ দাস ববি যিনি বিজেপির প্রার্থী ছিলেন তার করা একটা পিটিশনের কথা দেবজিৎ দা এখানে উল্লেখ করছেন। আচ্ছা, অভিজিৎ দাস ববির এই কথাগুলো ভোটের সময় বলতে গিয়ে কী অবস্থা ছিল আমরা দেখিনি। কাঁদছিল, রাস্তায় দাঁড়িয়ে ভেউ করে কাঁদছিল ভোটের দিন। বলছিল যে আমাকে মেরে ফেলবে, আমি বারবার করে সেন্ট্রাল ফোর্সকে ডাকছি, আমি ইলেকশন কমিশনের প্রতিনিধিকে ফোন করছি, জেনারেল অবজারভারকে বলছি, পুলিশ অবজারভারকে বলছি, আমার ভোট করার শখ মিটে গেছে, আমাকে এখান থেকে বার করে নিয়ে চলুন, কেউ আমার ফোন ধরছে না, কাঁদছিল। তারপরে কি হলো, ভোট হয়ে যাওয়ার পরে এই কথাগুলো বলতে গিয়ে পরিণতি কী হলো আমি তোমাদেরকে রিপোর্ট তোমাদের দেখাচ্ছি। 19শে জুন 2024 এবিপি আনন্দর খবর, অভিজিৎ দাস ববিকে বিজেপি থেকে সাসপেন্ড করা হলো। বললো অভিজিৎ দাস ববি এই অভিযোগগুলো করেছিলেন বলে বলা হলো বিজেপির পক্ষ থেকে উনি দলবিরোধী কাজ করছেন। তারপরে কি হলো আমাদের মনে আছে, সেই সময় একটা টিম আসলো বিজেপির সেন্ট্রাল লিডারশিপের, হচ্ছে এই বিভিন্ন এফেক্টেড এলাকা যেখানে কর্মীরা মারধর খেয়েছে সেখানে যাওয়ার। বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদরা ছিলেন। তাদের গাড়িকে আটকে ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখালো, বললো যে আপনারা কি ওপর ঘুরে চলে যাচ্ছেন, আমাদের প্রার্থী অভিজিৎ দাস ববির বাড়িতে পর্যন্ত কিছু হচ্ছে আমাদের আক্রান্ত কর্মীরা তারা আশ্রয় নিয়ে আছেন, আমাদের পার্টি অফিসগুলো ভাঙচুর হয়েছে, ওখানে চলুন। বিজেপি কর্মীরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখালো, তা সত্ত্বেও তারা সেখানে গেল না, ওখান থেকে বেরিয়ে চলে গেল। সুতরাং এই ঘটনাগুলো আমরা দেখেছি। একদিন পরে আজকে এসে অনুরাগ ঠাকুর একটা প্রেস কনফারেন্স করছেন। সুতরাং প্রেস কনফারেন্স দিয়ে দেশ চলে না। এই এতদিন তুমিও টাইমিং নিয়ে প্রশ্ন তুলছো, এতদিন পরে কেন ঘুম ভাঙলো বলে তোমার মনে হয়? প্রথম কথা হচ্ছে কারণটা পুরোপুরি রাজনৈতিক। এর সঙ্গে সত্যি বিজেপির সদিচ্ছার কোনো সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে বাকি সবাই ছেড়ে দাও, নিজের প্রার্থীকে দাঁড়িয়ে মার খেয়ে রাস্তায় ভেবে করে কেঁদে তারপর আবার পার্টি অফিস থেকে সাসপেন্ডেড হতো না। তার থেকে বড় কথা আমি যেটা বলতে চাই সুমনদা, প্রেস কনফারেন্স দিয়ে দেশ চলে না। আমাদের দেশে ইলেকশন কমিশন থেকে শুরু করে এই যে বিভিন্ন সংস্থাগুলো আছে আমাদের গণতন্ত্রের কৌলিন্যকে রক্ষা করার জন্য, যদি তাদেরকে ঠুটে জগন্নাথ করে রেখে দেওয়া হয়, তারপরে যত বড় নেতা এসে যত কাগজ দেখিয়ে যত মহৎ প্রেস কনফারেন্স করুক, তাই দিয়ে দেশের একটা গাছের পাতাও নড়বে না। আমি আমার কথাকে আমি শেষ করে আনতে চাই এইটা বলে, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি কি বেনারস হোক, মানে এটা প্রধানমন্ত্রীর কেন্দ্র, কি ভাইপোর কেন্দ্র, মানে আমাদের পশ্চিমবাংলার যে ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি তার কেন্দ্র হয়ে থাক না কেন, ফলস কি অন্য কোথাও যদি হয়ে থাকে, ফলস ভোটার, মাল্টিপল এন্ট্রি, অসংখ্য মৃত মানুষের নাম, এগুলো ডিলিট হওয়ার প্রয়োজন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি দেবজিৎদার সাথে এখানে একমত যে আমরা প্রত্যেকে সৎভাবে যদি রাজনীতি করি আমরা চাইবো আমাদের ভোটার লিস্টগুলো তার একটা স্যাংক্টিটি থাক। প্রশ্নটা হচ্ছে অতএব এটা কি প্রমাণিত হচ্ছে, এই কাজটা করার জন্য এসআইআর লাগে না। আজকে কালীগঞ্জে তুমি মাঝে মধ্যে উদাহরণটা দাও, ইদানিংকালে আমি দেখেছি কালীগঞ্জে যে 6000 মৃত ভোটারের নাম ডিলিট করা হলো তার জন্য কোনো এসআইআর লাগেনি। কি বেনারস কি ডায়মন্ড হারবারে এই যে নামগুলোকে বার করা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, নির্বাচনের কাজ, এটা স্বাধীনতার পর থেকে এটা হয়ে আসছে, সারা বছর ধরে হওয়ার কথা, স্বাধীনতার পর থেকে হয়ে আসছে। হয়ও
আমাদের প্রশ্নটা হচ্ছে কোথাও যদি এগুলো না হয়ে থাকে তাহলে কেন হয়নি, কোন রাজনৈতিক উদ্দেশ্যে হয়নি, কোন কারণে হয়নি, এইটা আমরা জানতে চাই। কিন্তু এর জন্য এসআইআর লাগে না। আমার কোন ঠাকুরদা কবে ভোট দিয়েছে না দিয়েছে তার ডকুমেন্ট আজকে চাওয়া, আজকে ক্রেডিট কার্ড থাকলে পর্যন্ত নাকি সেটা একটা ভ্যালিড ডকুমেন্ট। কিন্তু আমার সদরূপ একটা তফাৎ আছে, এসআইআর মানে হচ্ছে ঘরে ঘরে বিএলএ এবং বিএলওরা গিয়ে খতিয়ে দেখা। মানে আমি বলছি সাধারণভাবে যদি নাগরিকের সদিচ্ছার ওপর ৬,০০০ যায়, এসআইআর হলে ওটা ১২,০০০ হতে পারে। আমি বলছি ঘরে ঘরে বিএলএ এবং বিএলওদের খতিয়ে দেখার জন্য এসআইআর লাগে না। এসআইআর বলে এক্ষেত্রে যে যে কাগজগুলো চাওয়া হয়েছে তার সঙ্গে ঘরে ঘরে ইলেকশন কমিশনের বিএলও গিয়ে স্ক্রুটনি করার কোনো সম্পর্ক নেই। যে রাজনীতি করে আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিই, যে সময় বামফ্রন্ট সরকার ক্ষমতায় ১৩ বারের মধ্যে শেষ যেবার 2002 সালে এসআইআর হলো, তখন ২৮ লক্ষ ভোটার বাদ গেছিল। আমি বলছি তুমি স্বাভাবিক প্রক্রিয়ায় একটা বছর আমায় দেখাও ২৮ কেন ২০ লক্ষ বাদ গেছে, যায়নি। একদম একদম আমি উত্তরটা দেওয়ার কাইন্ডলি সময়টা দাও। আমি বলছি কি সেই যে এসআইআর তার সঙ্গে আজকের একটা তফাৎ হচ্ছে, যেটা আমরা বারবার করে বলার চেষ্টা করছি। এই সমস্ত আজগুবি ডকুমেন্ট সেইবার চাওয়া হয়নি। বারবার করে বলছি আমাদের কোনো রিভিশন স্ক্রুটনিতে আপত্তি নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে এমন আজগুবি ডকুমেন্ট আপনি চাইছেন যে গরিব মানুষের নামকে আপনি ভোটার তালিকা থেকে বাদ দেবেন। এবার আমার কথাটাকে আমি শেষ কথাটা এখানে, কিন্তু তা 2002 যে ক্রাইটেরিয়া হয়েছিল সেই ক্রাইটেরিয়া হোক না, কে বারণ করেছে, কে আপত্তি করতে গেছে? কিন্তু আমি আমার শেষ কথা এখানে বলছি, এত কিছুর পরেও বলছি এই মানে একদম মৃত ভোটারের নাম কি এই ধরনের জাল এন্ট্রি স্ক্রুটনি করে বাদ দেওয়া প্রয়োজন, তার জন্য এসআইআর লাগে না। তাহলে তৃণমূল যে অপরাজেয়, এই যে বুক ফুলিয়ে বলে বেড়া না ধর্ষণ হোক, আরজি করে ধর্ষণ হচ্ছে, ওখানে চাকরি চুরি হচ্ছে, লোকে মানে টাকা দিতে না পেরে আত্মহত্যা করছে, যা ইচ্ছে হচ্ছে, ওদের একটাই কথা প্রেস কনফারেন্সে, ও পরের বার ভোটে আমরা সব দেখিয়ে দেবো। তৃণমূলের এই যে একটা অপরাজেয় হওয়ার যে একটা ধারণা তৈরি করে রেখেছে, সেটা মুখ থুবড়ে পড়বে। সত্যি সত্যি তার জন্য ভোটার তালিকা স্বচ্ছ হওয়া দরকার, কিন্তু তার জন্য এসআইআর এর এই আজগুবি গল্প লাগে না। তন্ময়, না, প্রথম কথা হচ্ছে এসআইআর রে যে তত শতরূপ বলছিল, তো আমি একটা ব্যাপারে একমত যে এসআইআর করা আর ভোটার তালিকা স্বচ্ছ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। এই যে এসআইআর যে 11টা ডকুমেন্ট চাওয়া হয়েছে, সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়নি বা করা হচ্ছে না, 2025 সালের 8 মার্চ বলা হয়েছিল আধার কার্ড হচ্ছে ভোটার আইডির জন্য গৃহীত ডকুমেন্ট, সেইটা 3 মাসের মধ্যে নাকচ করে দেওয়া হলো। আধার কার্ড আছে কত, শুধু নির্বাচন কমিশন নয়, গতকাল এবং আজ সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতিরাও বলছেন যে আধার এবং ভোটার নাগরিকত্বের জন্য যথেষ্ট নয়। হুবহু যে কথা নির্বাচন কমিশন বলছে তার পরিষ্কার রিফ্লেকশন। আমি বলছি তুমি এটা বলতে পারো যে এটা রায় নয়, কিন্তু পর্যবেক্ষণ পরপর দুদিন এই এলো, আমি বিস্তারিত আসবো। একটা কথা বলবো তোমাদের পারমিশন নিয়ে, এই ও উকিল আছে, দুজন উকিল আছে, ভুল হলে ধরিয়ে দেবে। পর্যবেক্ষণের ব্যাপারে নাগরিক হিসেবে পর্যবেক্ষণ দেওয়ার অধিকার আমার রয়েছে, আমি সেই জায়গা থেকে বলছি। বেশ, সুপ্রিম এটা বলেছে, মেনে নিচ্ছি। রায়েরও বিরোধিতা করতে পারো, না করতে পারি। এবার আমি একটা কথা বলছি এখানে, অতএব 2014 সাল থেকে আজকে পর্যন্ত যখন কেন্দ্রের সরকার একেবারে জন্ম থেকে মৃত্যু সবেতে আধার কার্ডকে বাধ্যতামূলক করলো এই সুপ্রিম কোর্টের রায়কে নস্যাৎ করে। সুপ্রিম কোর্টের কিন্তু এর আগে বহু আগে রায় আছে যে আধারকে কোনো ব্যাপারে বাধ্যতামূলক করা যাবে না। তারপরে আমরা এখানে যে বসে আছি হাত তুলে বলি তো আমাদের কার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক নেই, কার ফোন নাম্বার লিঙ্ক করা নেই, কি নেই। আমি বলছি তাহলে সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে যখন আমাদের দেশের সরকার গত 11 বছর ধরে আধারকে জন্ম থেকে মৃত্যু বাধ্যতামূলক করে গেল, তখন সুপ্রিম কোর্ট ইন্টারভেন্ট করলেন না। আমি তার সঙ্গে আর দুটো পয়েন্ট যোগ করব। এক হচ্ছে যে আধার লিঙ্ক শুধু নয়, আধারের ডেটা তারপরে আমরা জানলাম চুরি হয়ে গেছে, যেটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। অবশ্যই দায়িত্ব কেন্দ্র সরকারের, এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। এবং দুই, ওই 11টা তালিকায় আমি আবার বলছি যে একটা জায়গায় আমি দ্বিমত যে এসআইআর প্রয়োজনীয় এবং সেই করার অধিকার নির্বাচন কমিশনের আছে, কিন্তু ওই 11টা নথি আমি যদি মেনে নিই যে আমার আধার ভোটার জাল হতে পারে, ওই 11টা নথি যারা জানেন, আরে আমি বলছি অনেক বেশি রকম জাল হতে পারে, অনেক সহজে জাল হতে পারে। ধরুন একটা ধর্মীয় সংস্থার সার্টিফিকেট, সে তো বলে বলে জাল হতে পারে। কিন্তু আমি প্রথম কথা হচ্ছে এতক্ষণ দিয়ে ধরে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে বিহারের ডকুমেন্টেশনের উপরে। আমাদের তো কোনো ঘোষণাই হয়নি। বাংলাতে তোমায় জানিয়ে রাখি, 8 তারিখ রাজ্য সরকারকে সিইওর অফিস থেকে চিঠি গেছে যে সমস্ত প্রস্তুতি বাংলার এসআইআর এর জন্য তৈরি। এবং তুমি শুনলে আরো কনফিডেন্ট হবে যে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বলেছেন যে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে। হবে তো, কিন্তু কোন কোন ডকুমেন্টের উপরে হবে আমরা যে আলোচনা করছি
সেটা কি এখনো কনফার্ম হ্যাঁ, করেছে? আজকে এক সেকেন্ড, দেখো আমি তো উত্তর দেওয়ার জায়গা নেই, কিন্তু মাননীয় বিচারপতি ঘটনাচক্রে আজকেই সুপ্রিম কোর্টে বলেছেন যে বিহারের মতো করেই পশ্চিমবঙ্গে এসআইআর হবে। আমি একটা কথা বলছি, দেবজিৎদা যেটা বলছে, ও যেটা আমি যদি কথা ঠিক বলেও ধরে নিই, তাহলে পশ্চিমবাংলা আমি ধরে নিচ্ছি কোনো অমানবিক ডকুমেন্ট চাওয়া হবে না, তা বিহারেই বা চাওয়া হবে কেন, আর মণিপুরে বা চাওয়া হবে কেন? কথা হচ্ছে যে আধার বহু জায়গায় জাল হয়েছে সীমান্তবর্তী এলাকাতে প্রচুর। আমাদের আলোচনাটা এগোতে হবে। আমি বলছি আমি দেবজিতের সঙ্গে এখানে একমত, আধার জাল হয়েছে। আমার ছোট্ট একটা দুটো শব্দের প্রশ্ন আছে, দায় কার? কীরকম জাল হয়েছে এই অনুষ্ঠানেই দেখাবো, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট সেখানে জমা পড়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নথি বলছে কি ভয়ঙ্কর রকম জাল হয়েছে, এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো। কিন্তু তার আগে দেখাবো যে এই যে সীমান্তবর্তী যে জেলাগুলো ধরুন আমাদের রাজ্যের, সেখানেও কি অস্বাভাবিকভাবে ভোটার পার্সেন্টেজ বেড়েছে। আমি বলছি অত্যন্ত অস্বাভাবিক। এই অভিযোগ অবশ্য দেবজিতের দল থেকেই এসছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছে। কি বলেছেন দেখাবো। अभिषेक बनर्जी जी कहाँ हो आप? देखिए क्या हो रहा डायमंड हार्बर में। आज घुसपैठिए वोट बैंक को बचाने के लिए ममता बनर्जी जी घड़ियाली आंसू बहा रही हैं। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ভুতুড়ে ভোটারের অভিযোগ তুলল বিজেপি। তাদের অভিযোগ, গত 4 বছরে ডায়মন্ড হারবারের 301টি বুথে 15% ভোটার বেড়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকা নিয়েও একইভাবে সরব হওয়ার কৌশল নিয়েছে তারা। মাসখানেক আগেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, অনুপ্রবেশের ফলে পাল্টে যাচ্ছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোর জনবিন্যাস। মূলত বসিরহাট, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, মিনাখা, সাউথ 24 পরগনা 18.20, মূলত ক্যানিং, ভাঙড়, গোসাবা, কুলতলি, জয়নগর, সাগর, পাথর প্রতিমা, ফলতা, মগরাহাট, মেটিয়াবুরুজ, এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা। এরপর সীমান্ত ঘেঁষা কোচবিহারে দাঁড়িয়েও ফের একই দাবি করেছিলেন তিনি। বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা কোচবিহার, পাশেই বাংলাদেশ, বহু করে লোক ঢোকাচ্ছে। গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় 26%, শীতলকুচি 29%, দিনহাটা 28%, কোচবিহার দক্ষিণ 28%, মেঘলিগঞ্জ 26% পাশে, নাটাবাড়ি 24%, মাথাভাঙা 26%, সিতাই 28%। এরা কারা? এরা কেউ ভারতীয় নয়। বুধবার সুকান্ত মজুমদার আবার একটি গবেষণার প্রসঙ্গ টেনে অনুপ্রবেশকারী নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন। আজকে একটা স্টাডি এসেছে, আইআইএম এবং আইআইটি থেকে পাশ করা প্রফেসর দুজন, তারা একটা স্টাডি করেছে, একটা রিসার্চ করেছে। সেই রিসার্চে বলছে যে পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি এই ধরনের অবৈধ ভোটার আছে। এই 1 কোটি অবৈধ ভোটারের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, তাহলে তো তৃণমূল ভোট শুরুটাকেই হেরে যাবে। কারণ আমাদের সাথে তাদের ভোটের পার্থক্য তো মাত্র কয়েক লক্ষ ভোটের পার্থক্য। তৃণমূল অবশ্য বিজেপির এসব অভিযোগে গুরুত্ব দিচ্ছে না। যখন ভোটার বাড়ে তখন ওরা কি করে? ভোটার বাড়ার প্রক্রিয়ার সঙ্গে তো সবকটি রাজনৈতিক দলেরও তাদের এলাকাভিত্তিক বুথ কর্মীদের সতর্ক থাকার কথা। তো কোচবিহারে তো শুনেছি ওনাদের নাকি লোকজন ছিল। তো তারা কি করেন? যদি কোথাও কেউ জেনুইন ভোট বাড়ে তো বেড়েছে, আর যদি দেখা যায় কোথাও কোনো সমস্যা আছে তা বলেননি কেন? এখন লাফিয়ে কি করবেন? কিন্তু কোনো বৈধ ভোটারের গায়ে আমরা হাত দিতে দেবো। এগিয়ে আসছে বিধানসভা ভোট। ডিসেম্বর থেকে এ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হতে পারে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তার আগে দিল্লি থেকে ডায়মন্ড হারবারে ভুতুড়ে ভোটারের অভিযোগে সুর চড়াতে শুরু করল বিজেপি। এবিপি আনন্দ। দেখুন, আজকে কেউ বলতেই পারে যে আসলে কংগ্রেসের দিক থেকে দেখলে বিষয়টা হচ্ছে স্লোগান চুরি। কীরকম? যে কংগ্রেস রীতিমতো অন্য সমস্ত বিরোধী দলকে পাশে নিয়ে ভোট চুরি নিয়ে একেবারে রাহুল গান্ধীর স্লোগান মুভমেন্ট শুরু হয়ে গেছিল।
তো আজকে উল্টে বিজেপি প্রেস কনফারেন্স করে বলছে যে ভোট চুরি করেছে। তারা কি তথ্য দিচ্ছে যে রাহুল প্রিয়াঙ্কা ভোট চুরি করে জিতেছেন। রাহুলের রায়বেরেলিতে সন্দেহজনক ভোটারের সংখ্যা 2 লক্ষেরও বেশি। প্রিয়াঙ্কা গান্ধীর ওয়েনারে সন্দেহজনক ভোটারের সংখ্যা 93,000-এরও বেশি। সুতরাং ভুয়ো ভোটারদের ওপর পুঁজি করে তাদের ওপর ভরসা করে রাহুল প্রিয়াঙ্কা সংসদে পৌঁছেছেন এবং তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, কে বলছে বিজেপি। সৌম্যর উত্তর এবার শুনব। মানে আপনি যতই চেষ্টা করুন, হ্যাঁ, কয়লার গায়ে আপনি কালো দাগ লাগাতে পারবেন না। তো এখন কি চোর ধরা, মানে কে বড় চোর এটা প্রমাণ করার জন্য। আচ্ছা, অনুরাগ ঠাকুর নির্বাচন কমিশনার কবে থেকে হলো? আপনার কাছে খবর আছে কি? আমি তো জানি না। অনুরাগ ঠাকুর নির্বাচন কমিশনার, কালকে দেখলাম রবিশঙ্কর প্রসাদ পরশুদিন নির্বাচন কমিশনার, সবাই নির্বাচন কমিশনার হয়ে গেছে। ওরে চুরি করছে। আচ্ছা, রাহুল গান্ধীও তো বিএলও নন। না, আমি আর দেখছেন মাইক্রো লেভেলে। একটু আগে আমাদের বিজেপির প্রতিনিধি এখানে বলছিল এই এত 15% ভোট বেড়ে গেছে। দেখুন, আমি কে বড় চোর কে ছোট চোর এটা ধরতে এখানে তো আসেননি, যে কে বড় চোর, কে 200 টাকা চুরি করেছে, কে 2 টাকা চুরি করেছে, কে 4 টাকা। চোর তো চোরই। আপনারা একটু আগে বলছিলেন না ডায়মন্ড হারবারে 15% ভোট বেড়েছে ইত্যাদি ইত্যাদি। তো 2019-এ আমিও কন্টেস্ট করেছিলাম পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি। ওই কেন্দ্রে আমি একটা বুথের আপনাকে নাম বলতে পারি, মানে সেই বুথে বজবজের বুড়ুলে একটা বুথে, সেই বুথে যে বিরোধী দলের এজেন্ট বসেছিল যারা, ইভেন তাদের ভোটটা পর্যন্ত পড়েনি। কাউন্টিংয়ে দেখা যাচ্ছে 0। তার মানে বুঝতে পারছেন তো কি সুন্দর ভোট হয়, দুর্দান্ত ভোট হয় একেবারে। আপনি এদের নাম না, এই ভোট চুরির ব্যাপারটা আপনি এদেরকে শঙ্করাচার্য বলে দিন, তাহলে আপনারা অসুবিধা হবে না, মানে একেবারে সাধু হয়ে যাবে সবাই। তো এখন আচ্ছা 72 হার খেয়ে যাবে। না দেখুন, আপনি বলতেই পারেন, কিন্তু কথা হচ্ছে চোরকে দিয়ে চোরকে জাস্টিফাই করা। অনুরাগ ঠাকুর বলছে ডায়মন্ড হারবার, আরে পালঘরটা মনে পড়ছে না? মহারাষ্ট্রের পালঘর, কর্ণাটক, 30,000 ভোট বেড়ে গেল, মানে একটা অ্যাড্রেস, এটা দেখতে পাচ্ছে না? আচ্ছা, অদ্ভুত ব্যাপার। ওই বলছি তো, কয়লার গায়ে আপনি কালি লাগানোর চেষ্টা করছেন, এত সোজা নাকি? দায়িত্ব নিয়ে বিজেপির জন্য ভোট চুরি করেছে নির্বাচন কমিশন, আর নির্বাচন কমিশন কানে তেল দিয়ে ঘুমোচ্ছিল। পশ্চিমবঙ্গে এই যে নির্বাচন কমিশন দিয়ে এত কথা হয়, যে নির্বাচন কমিশনার বেড়াতে চলে যায় না, যখন বলছেন এই তোমার কথা শুনে আমার আরেকটা বাংলা প্রবাদ মনে পড়ে যাচ্ছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আজকে অনুরাগ ঠাকুর যেটা করলেন সে তো কার্যত নির্বাচন কমিশনকেই পথে বসালেন। না শুনুন না, নির্বাচন এত জালিয়াতি হলে তার দায় তো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ডেটা ফেটা আবার পাওয়া যাচ্ছে না। শুনুন না, মহা বিপদে পড়ে গেছে। নির্বাচন কমিশন ভাবছে কে আমার হয়ে বিজেপিকে নামিয়ে দিয়ে, বিজেপি ওনার হয়ে কাজ করে দিচ্ছে। আর সব থেকে বড় কথা, অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের তো দীর্ঘদিনের অভিযোগ, জাপান পাঠিয়ে দিলেন একটা লোককে। সে লোকটা নির্বাচিত, মানে যদি ইলিগাল হয় ভোটার, মানে এমপি, তাকে জাপান প্রতিনিধিত্ব করতে পাঠিয়ে দিচ্ছে। মানে ভাবুন আপনি, যে আমরা বলছি চোর ধরতে হবে, আমরা বলছি জাল ভোটারদের বাদ দিতে হবে, বিজেপির 2 নম্বরই বাদ দিতে হবে, আমরা বলছি যে SIR এর নাম করে একটাও সঠিক ভোটার বাদ দেওয়া যাবে না। ধান্দাবাজিটা কোথায়? যে তৃণমূল কংগ্রেস ভাবছে কি যে এখানকার চুরিটা তাহলে কি এখানের মধ্যে গুলিয়ে দেওয়া যাবে। আরে আপনি ERO ARO যাদেরকে ধমকি চমকে, তাদের হিম্মত আছে? আপনি বলুন তো, তাদের ক্ষমতা আছে? যদি সে লিস্ট যদি তৃণমূলের নেতারা যেভাবে দেয়, সেই লিস্টের বাইরে অন্য কিছু ইনক্লুড করার কি বলছেন? পরিষ্কার বলছে তাদের পাশে আমি দাঁড়াবো, তাদের সাথে আমি আছি। তোমরা যত খুশি চুরি করো, মানুষের গণতন্ত্র যা হবে হবে। আমরা তো ভোটে জিতে গেলে মানে চুরি করা মানে হচ্ছে এভরিথিং জাস্টিফাইড। যেমন বিজেপি তেমন এখানে তৃণমূল কংগ্রেস। আর আমরা বলছি কি, আমরা বলছি SIR এর নাম করে একটা সঠিক ভোটার বাদ দেওয়া যাবে না, তার সাথে চোর বাদ দিতে হবে। ফেয়ার এনাফ। কিন্তু আমি বলছি যে বিজেপি আর কংগ্রেসের মধ্যে একটা মিল আছে, জানেন? পুরোটাই, আমি কেন বারবার বলি প্লেইং টু দ্য গ্যালারি, তার কারণ হচ্ছে যে প্রেস কনফারেন্স করছেন রাহুল গান্ধী অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা রেখে, কিন্তু কোর্টে যাচ্ছেন না, যাওয়া উচিত ছিল। আমি মনে করি না নির্বাচন কমিশনের মতো হলফনামা, তিনি পলিটিশিয়ান, প্রেস কনফারেন্স করতেই পারেন, কিন্তু এই রকম গ্রস যদি জালিয়াতি হয় তার তো কোর্টে যাওয়া উচিত। অনুরাগ ঠাকুর তিনি নির্বাচনের এতদিন পর, নির্বাচনের ফল প্রকাশের প্রায় 1 বছর অতিক্রান্ত, 1 বছরেরও বেশি সময়, তখন অনুরাগ ঠাকুর এত ডেটা নিয়ে প্রেস কনফারেন্স করছেন, কোর্টে গেলেন না কেন? যদি বিরোধীর সমস্ত নেতানেত্রীরা এত জালিয়াতি করে সংসদে পৌঁছে যান, তাহলে তাদের উচিত ছিল না যে আগে কোর্টে যাওয়া? এই প্রশ্ন আমাদের থাকবে। কিন্তু এই যেটা এই রাহুল গান্ধীর কেন্দ্র নিয়ে বলেছেন, আমার একটা সহজ প্রশ্ন, পশ্চিমবাংলার ক্ষেত্রে জালিয়াতি হয়েছে, বিজেপি বলেছে এবং একদম সঠিকভাবে বলেছে, এখানে যেহেতু রাজ্যের সরকার তৃণমূল চালায় এবং অফিসাররা তাদের অনুগত, অতএব তাদের মাধ্যমে এই নামগুলো ঢুকেছে।
এবার ঘটনাচক্রে রাহুল গান্ধীর কেন্দ্রের 2012 সাল থেকে মানে ওখানে সরকারটা বিজেপি চালায়, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী। তাহলে সেখানে যে এত জাল নাম রাহুল গান্ধীকে জেতানোর জন্য ঢুকলো, এটা কারা ঢোকালো? দেবজিৎ প্রথম আমি একটু হ্যাঁ না একবার বলে নি উত্তরটা। ওখানে আমার একটা পরিষ্কার কথা হচ্ছে যে এই যে পার্সেন্টেজ অফ ভোটার, যে পার্সেন্টেজ বেড়েছে, সেটাতে সব জায়গাতেই দেখা গেছে সারা ভারতে 4.1, মানে আমি ইউপিএ এনডিএ সব নিয়ে বলছি। ভুয়ো ভোটার ধরার জন্য আমাদের এখানে আলোচনার বিষয় কি, যে ভুয়ো ভোটার না থাকাই উচিত, সবাই আমরা একদম এই যে পদ্ধতিতে, এটা একটা একটু আগেই বলা হলো যে একটা পদ্ধতির মধ্যে দিয়ে ঢুকছে, কোন কার্ড রাখা যাবে কোন কার্ড রাখা যাবে না ইত্যাদি। এটা তো অনস্বীকার্য যে ওখানেও জাল ভোটার ঢুকেছে, যদি ঢুকে থাকে বা যা দেখা যাচ্ছে। তো জাল ভোটার যারা ঢোকালো, কারা ঢোকালো, যে ধরে নাও একটা দেবজিৎ, আমার এইটুকু মানতে আমার অসুবিধা নেই, কিন্তু আমি বলছি জ্ঞান চক্ষুটা আজকে কেন ফুটিল, কেন জিজ্ঞেস করছি না, না তথ্য কি বলছে যে দেবজিতের দল বিজেপি কিন্তু ডায়মন্ড হারবারে রিপোল চেয়েছিল, কটা বুথে? 400টা বুথে। কেন রিপোল চেয়েছিল? রিগিং ইত্যাদি কারণে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি জাল ভোটারই ইস্যু হয়, তাহলে তো একেবারে মানে আমি বলছি রিগিং ইস্যুর সঙ্গে সেই ইস্যুটাও থাকার দরকার। তাহলে এইটা কবে তোমরা জানতে পারলে? এখন যে যারা 1.5 বছর পরে সঙ্গে সঙ্গেই তো মামলা হয়েছে, সঙ্গে সঙ্গেই তো মামলা হয়েছে। আমি যেটা বলতে চাইছি, তুমি দেখো যে মামলার কথা তুমি রাইটলি রেফার করেছো, সেই মামলায় কিন্তু জাল ভোটার ইস্যু নয়, সেই মামলায় হচ্ছে রিগিং, বুথ জ্যামিং, তার সঙ্গে ডুপ্লিকেট ভোটারও ইস্যু। সেই জন্য ডুপ্লিকেট ভোটারও ইস্যু, এবং আমরা ডুপ্লিকেট ভোটার যদি জাল হয় তাহলে কে যায়? একটা কথা মনে করে দিই, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে নেতাজি ইন্ডোরে একটা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন যে একই এপিক নাম্বার, এখানে হরিয়ানার ভোটার, সে আবার বাংলার ভোটার, এরকম জিনিস এবার এই যে ভোট বাড়া, হঠাৎ করে ভোট বাড়া নিয়ে অনেক কথা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, ওনারা বলছিলেন যে 15% ডায়মন্ড হারবারে ভোট বেড়েছে, এটা ইস্যুস। আচ্ছা, 15% ডায়মন্ড হারবারে ভোট বাড়লে ইস্যুস, মহারাষ্ট্র এবং হরিয়ানাতে বলছি আমি শেষ করিনি, 5 বছরে যা ভোট বেড়েছে, আর বিধানসভা ভোটের ঠিক তার 4 মাস আগে যে ভোট বেড়েছে সেই সংখ্যাটা 5 বছর থেকে বেশি, মানে 5 বছরের যে ভোটটা বাড়া, মানে 5 বছরের তো ভোটার হয়েছে। আমি বিশ্বাস করি যে অনেক এই অনুষ্ঠান অনেক গুরুলরা দেখেন যারা অঙ্কে অতটা দড়ও নয়, তাদের জন্য গুছিয়ে বলার প্রয়োজন আছে। আমার পরবর্তী বক্তা ফিরদৌস শামীম, আমি ফিরদৌসের কাছে যাব। একটা মজার এই পুরো গল্পটার মধ্যে আজকে বিশেষ করে বিজেপি স্টেপ ইন করার পরে একটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন আপনারা জানেন, প্রতিদিন আমি বলি, গতকালও বলেছি ঘটনাচক্রে, যে আমরা সাধারণভাবে কি দেখি, যে কেন্দ্রের শাসক বলে, কংগ্রেস যখন ছিল বলেছে, এখন বিজেপি আছে তারা বলেছে যে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ, তারা প্রাণপণ চেষ্টা করছে। আর বিরোধীরা এদেশে বলে যে নির্বাচন কমিশন আসলে শাসকের কুক্ষিগত, শাসকের কথায় উঠছে আর বসছে। এই ছবিটা আজকে কোথাও একটা নিঃশব্দে কিন্তু একটা হালকা বদল হলো। কেন এত বড় কথা বললাম, যে দেখুন তর্কের খাতিরে আমি যে ধরে নিই যে অনুরাগ ঠাকুর আজকে বিজেপির তরফে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সটা করলেন, তার যত তথ্য দিলেন তার অর্ধেকটাও বা 4 ভাগের 1 ভাগও সত্যি, তাহলে এর বটম লাইন একটাই থাকে যে এই দেশে নির্বাচন কমিশন, আই রিপিট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অপদার্থ। না হলে অ্যাকর্ডিং টু অনুরাগ ঠাকুর, যে আমাদের শীর্ষস্থানীয় এতজন নেতানেত্রী কেউ কিন্তু রামশ্যাম যদু নন, একেবারে তারা বিভিন্ন প্রেজেন্টেশনে, মানে মোটামুটি বিরোধী দলের সমস্ত বড় নেতানেত্রী সংসদে পৌঁছে গেলেন ভুতুরে ভোটারের জোরে, অর্থাৎ ভুয়ো ভোটারের জোরে তারা সংসদে পৌঁছে গেলেন। নির্বাচন কমিশন তার মানে এরা এইটা করতে পেরেছেন, মানে 100-0 পেয়েছে, একেবারে ফেল করেছেন। অতএব ফিরদৌসের কাছে আমার এই প্রশ্নটা থাকবে বিনয়ের সঙ্গে, যে তাহলে নির্বাচন কমিশন এই অভিযোগের 4 ভাগের 1 ভাগও সত্যি হলে কি ঘুমোচ্ছিল, এতদিন ঘুমোচ্ছিল? দেখুন, প্রথমেই বলি, রাইট টু ভোট ইজ আ কনস্টিটিউশনাল রাইট। আমাদের সুপ্রিম কোর্ট বারবার বলেছেন, একাধিক মামলায় বলেছেন, লালবাবু হোসেন থেকে শুরু করে অনুপ বারনোয়াল মামলায় বারবার বলেছেন। যাই হোক, দেখুন, আমাদের ইলেকশন কমিশনের এই অধিকার রয়েছে আন্ডার সেকশন 21 সাবসেকশন 3 আরপি অ্যাক্টে, যে ইলেকট্রাল রোল রিভিশন করতে পারে কনস্টিটিউশন ওয়াইজ, এবং এর আগে আরপি অ্যাক্টের আন্ডারে রিভিশন হয়েছে।
কিন্তু এখন এই রিভিশন নিয়ে এত উত্তেজনা কেন? আমি বিহার এক্সাম্পল হিসেবে ধরি। বিহারে কি হয়েছে? বিহারে 31 লক্ষ মহিলার নাম বাদ গেছে এবং 25 লক্ষ পুরুষের নাম বাদ গেছে। এখন আপনারা জানেন যে মহিলাদের লাইফ এক্সপেক্টেন্সি বেশি, অর্থাৎ আয়ুষ্কাল বেশি পুরুষদের তুলনায়। এটা শুনতে হয়তো অবাক লাগবে, বাট ইটস আ ফ্যাক্ট। দ্বিতীয় হচ্ছে যে এই বাদ যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে যে বিহার থেকে অনেক শ্রমিক মাইগ্রেটেড হয়েছে। সাধারণভাবে দেখবেন মহিলারা পুরুষদের থেকে কম মাইগ্রেটেড হয়, তাহলে মহিলাদের নাম কম বাদ যাওয়া উচিত ছিল, কিন্তু উল্টোটা হয়েছে। 31 লক্ষ মহিলাদের নাম বাদ গেছে, 25 লক্ষ পুরুষের নাম বাদ গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশনের এই যে এসআইআর, তাতে কোথাও না কোথাও একটা ত্রুটি থেকে গেছে। এবার যে এই ইলেকশন কমিশন যে ত্রুটি মুক্ত নয়, সেটা কিন্তু উভয় দিকের নেতাদের বক্তব্যে পরিষ্কার। কারণ অনুরাগ ঠাকুর বলছেন যে বিরোধী নেতারা, তুমি যেহেতু কোর্টের মানে সঙ্গে, এক সেকেন্ড দেবজিৎ, ওর বলার সময় নয়, আমি বলছি যে একটাই আমার প্রশ্ন থাকবে। তুমি বলছো উভয় দিকের নেতাদের কথায় স্পষ্ট, কিন্তু আমি বলছি নেতারা প্রেস কনফারেন্স করছে, তোমার যে প্রতিষ্ঠান যার সঙ্গে তুমি যুক্ত আছো, কোর্টে যাচ্ছেন না কেন? আমি বলছি জাস্ট ভাবো ফিরদৌস, যে দেশের এতজন বড় নেতা নেত্রীর ভোট নিয়ে যদি এই প্রশ্নগুলো ওঠে, এতগুলো রাজ্যে এই প্রশ্নগুলো ওঠে, তার মানে তো আমরা মানে 140 কোটি জনগণ বোকা বনেছি একদম। এইখানে আমি বলি, এইখানে এই যে নেতারা এত কিছু বলছেন, আমি এরপরে আসতাম যে আপনারা ইলেকশন পিটিশন করেননি কেন? একদম মানে খুব সহজ কথায় আপনারা ইলেকশন পিটিশন, বা কতগুলো ইলেকশন পিটিশন হয়েছে। আর দুর্ভাগ্য হলেও সত্য, আমাকে এটা স্বীকার করে নিতেই হয়, অনেক ইলেকশন পিটিশন হলেও আমি দেখিয়েছি, আমি পঞ্চায়েত মামলা করার সময় দেখিয়েছি। মানে তার কারণ পঞ্চায়েত মামলায় যখনই পিটিশন ফাইল করতে যেত, খুব স্বাভাবিক কথাই হতো যে ইলেকশন পিটিশন হাইকোর্টে লাই করে না, তার কারণ প্রপার ফোরাম নয়, এটা খুব সাধারণ কথা। কিন্তু ইলেকশন পিটিশন আমি দেখিয়েছিলাম যে একেবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো ইলেকশন পিটিশন তার আগের পঞ্চায়েত ইলেকশনে ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো করে পেন্ডিং, এবং সেগুলো ওই 5 বছর সময়কালের মধ্যে সেগুলো ফেট পেয়েছিল কি পাইনি। দুর্ভাগ্য হলেও এই সত্যটা আমাকে মেনে নিতে হবে। এবার বলি যে এই নেতা নেত্রীরা বলছেন কেন, এবং তারা আইনের দ্বারস্থ হননি কেন, বা আদালতের দ্বারস্থ এখনই বা হচ্ছেন না। আসলে এইটা আমার মনে হয়, মানে এটা আমার ব্যক্তিগত অনুধাবনা, এখানে একটা কুইড প্রো রিলেশন আছে। মানে তুমিও কিছু চুরি করেছো বাবা, আমিও কিছু চুরি করেছি, অতএব আমরা চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে সকলেই থেকে যাব। যা জনগণ তো বোকা হলে বোকা হবে। ওই যে কালকে ওই যোগেন্দ্র যাদব যে দুজন মহিলাকে নিয়ে ওই আদালতে দ্বারস্থ হয়েছিলেন, সেই মহিলা দুজনকে দেখেছিলেন? তাদের চেহারা দেখেছিলেন? তারা কি মনে হয় যে এই শুটেড বুটেড হয়ে ওই কোনো এসি ঘরে থাকা কোনো ব্যক্তি? আপনি বলুন তো যে কলকাতা শহরের কতজনের নাম বাদ হয়? নাম বাদ হয় মূলত তারা, যারা হচ্ছে একেবারে সমাজের প্রান্ত সীমার মানুষ, মাইগ্রেশনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, বা যাদের প্রপার ডকুমেন্টেশন নেই, তাদের নাম বাতিল হয়। এটাই বাস্তব। আমি এখানে একমত, কিন্তু আমি বলছি যোগেন্দ্র যাদব যদি সুপ্রিম কোর্টে এই রকম সামাজিক স্তর থেকে দুজনকে নিয়ে যেতে পারেন, তাহলে জাস্টিস জয়মাল্য বাগচি যখন তিনি বললেন যে 15 জনকে নিয়ে আসুন, ওই 22 লক্ষ যে নাম বিহারের এসআইআরে বাদ গেছে মৃত ভোটার, তাদের 15 জন, কেন সুপ্রিম কোর্টে এই বিভিন্ন ক্ষেত্রের আইনজীবীরা অন্তত 15 জনকে যারা তালিকায় মৃত তাদের জীবিত হিসেবে নিয়ে গেলেন না? এক, এবং দুই হচ্ছে যে ইলেকশন কমিশনের যখন বিএলএদের কমপ্লেন আজ অবধি, আজকে 13তম দিন, কেন শূন্য থাকছে? কেউ অফিসিয়ালি কেন একেবারে পরিষ্কারভাবে অভিযোগ জানাচ্ছেন না কোনো দলের? আমি বলছি স্বীকৃত যেখানে বিএলএদের সংখ্যা, আমি প্রতিদিন সংখ্যাটা পড়ি, প্রায় 1,65,000, তার ভেতরে একজনেরও একটা কমপ্লেন নেই এই এত বড় 65 লক্ষ লোকের নাম বাদ যাওয়া বিহার নিয়ে। আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তী, কিন্তু তার আগে দ্রুত একবার রাহুল গান্ধী এবং অনুরাগ ঠাকুরের যে চাপানুতরটা আজকে আমাদের সামনে এলো, দেখাবো। ভোটার তালিকার বিশেষ সংশোধনের তীব্র বিরোধিতার পাশাপাশি নথি দেখিয়ে ভোট চুরির বিস্ফোরক অভিযোগ করে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করে সম্প্রতি সাংবাদিক বৈঠক করেছেন রাহুল গান্ধী। They were stolen in 5 different ways. The first way, duplicate voters. One voter appearing multiple times on the voter list. Invalid photos. And then the most interesting, misuse of Form 6. Form 6 is the form that allows new voters to become voters. এবার রাহুল গান্ধীর পাল্টা সাংবাদিক বৈঠক করে রাহুলের পথে
গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তার নির্বাচনী কেন্দ্র রায়বরেলির ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগে সরব হলো বিজেপি। अगर 90 बार किसी के नेतृत्व में चुनाव हारने का रिकॉर्ड है तो श्रीमान राहुल गांधी जी के नेतृत्व में हारे, और पार्टी के अंदर भी राहुल गांधी जी के नेतृत्व पर सवाल खड़े होते हैं। अब जब वो चुनाव हार जाते हैं तो ईवीएम पर प्रश्न चिन्ह खड़ा करते हैं, तो कभी वोटर्स पर ठीकरा फोड़ते हैं। अब हम अगले 24 घंटे में अनुराग ठाकुर से ये मांग करते हैं कि ये एविडेंस ऑफ क्राइम को हमारे हाथ में दे, और फिर हम सवाल और पूछेंगे, क्योंकि वही बात उन्होंने भी उठाई जो हम उठा रहे हैं, लेकिन हमें 6 महीने लगे, इन्हें 2 दिन में मिल गए। বিজেপির তরফে দাবি করা হয়েছে রাহুল গান্ধী লোকসভা কেন্দ্র রায়বরেলিতে রয়েছে 2 লক্ষেরও বেশি সন্দেহজনক ভোটার, যার মধ্যে রয়েছে প্রায় 19,000 ভুয়ো ভোটার। ভুয়ো ঠিকানা রয়েছে প্রায় 71,000 ভোটারের। कल कुछ कांग्रेस के लोग कह रहे थे राहुल गांधी जी और विपक्ष के नेताओं ने बवंडर खड़ा किया। अरे भाई, बवंडर नहीं, बलंडर है, और मैं बताने वाला हूं कैसे। जितने आरोप आज तक लगाए, मैं राहुल जी को यही कहूंगा, धूल चेहरे पर थी पर आप आईना साफ करते रहे। वाराणसी के भी आंकड़े, जो बहुत कम मार्जिन से प्रधानमंत्री जीते हैं, वो भी आंकड़े हम सबको दें, ताकि आगे और भी इस पे कार्रवाई हो सके। ইতিমধ্যে একগুচ্ছ নথি সামনে এনে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির মতো গুরুতর অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। বুধবার দিল্লিতে নিজের বাসভবনে বিহারের কয়েকজন ভোটারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। এই ভোটারদের দাবি, তালিকায় তাদের মৃত বলে দেখানো হয়েছে। तो हमको बोले कैसे, तो हम कल होके उनके घर पे जाके दे दिए आधार कार्ड, बैंक का पासबुक का फोटो कॉपी और फोटो दे दिए। तो बोले ठीक है जाओ। उसके बाद जब आया थी नाम आया तो उसमें मेरा मृत्यु में नाम घोषित हो गया। आपको क्या लगता है ये गलती से हुआ? सर, ये हम राघोपुर से हम लोग आते हैं, इसलिए तेजस्वी जी को हराने के लिए जानबूझ के किया गया। सर हम यही बोलेंगे, महागठबंधन मिलकर किसी तरह बिहार को बचाइए। बिल्कुल 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 नहीं, हमारी तो पूरी कोशिश है इसको मतलब रोकने की कोशिश कर रहे हैं, हम मिलकर कर रहे हैं। हम ये आरजेडी और हमारी पार्टी मिलकर कर रहे हैं। रोक देंगे। ইতিমধ্যেই রাহুল গান্ধীকে তার সাংবাদিক বৈঠকে করা অভিযোগ নিয়ে চ্যালেঞ্জ করেছে নির্বাচন কমিশন। এবিপি আনন্দ। দেখুন, শাসক বিরোধী সবাই যদি একযোগে বলে যে পরস্পর, মানে এক পক্ষ বলছে যে আরেক পক্ষ ভুতুড়ে ভোটার দিয়ে সংসদে পৌঁছেছে, তাহলে এটা বলতে হয় যে মানুষের সঙ্গে নির্বাচনের নামে প্রতারণা হয়েছে। কেন এই কথা বলছি? যে শাসক বিরোধী দুজনের অভিযোগই তো একটা জায়গায় মিলে যাচ্ছে, যে তারা বলছেন যে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রোদে পুড়ে অথবা জলে ভিজে ভোটটা দিয়েছেন, তারা মনে করেছিলেন মূল্যবান ভোট, সেটা আসলে মূল্যহীন। এই ভোটের দাম নেই, কারণ কে কত ভুতুড়ে ভোটারের একটা বেআইনি লিস্ট করবেন তার ওপর নির্ভর করবে যে তিনি সংসদে যাবেন কত মার্জিন নিয়ে। তাহলে যে মানুষটা একেবারে নিজের একটা গোটা দিন প্রায় নষ্ট করে ভোট দিলেন, তিনি কি অপরাধ করেছেন? মানে আমি বলছি, বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এই প্রশ্নই থাকবে, তো মানুষ তো মনে করবেন যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিশেষ করে আজকের এই 13ই আগস্ট 2025-এ এসে যখন কেন্দ্রের শাসক এবং কেন্দ্রের সমস্ত বিরোধী দল বলছে যে পরস্পরের দিকে আঙুল তুলে যে তোমরা ভুতুড়ে ভোটার ব্যবহার করেছো, তার মানে দুজনেই তো একটা জায়গায় একমত যে ভুতুড়ে ভোটারের ব্যবহার করে সংসদে পৌঁছানো যায়। যারা মানে জয়ীকে ভোট দিয়েছে তারা মনে করবে না প্রতারিত হয়েছি, যারা পরাজিতকে ভোট দিয়েছে তাদের মনে হবে সে এইভাবে ভোটটা হওয়ার জন্যই আমার প্রার্থী হেরে গেছে। ফলে এখানে একটা ল এভারেজে যারা জয়ী পক্ষে ভোট দিয়েছিলেন তারা কখনোই নিজেকে মানে প্রতারিত মনে করবেন না। কিন্তু এটার বাইরে আমি বলতে চাই সুমনদা, যেভাবে গত কয়েকটা দিন শাসক এবং বিরোধী যেভাবে একে অপরের দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছে যে কিভাবে ভুয়ো ভোটার তৈরি হয়েছে সারা দেশ জুড়ে, এটা কিন্তু প্রমাণ করে যে খুব সিরিয়াসলি আমাদের দেশে নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ হওয়া উচিত। সমস্ত রাজনৈতিক বিতর্ক ছেড়ে দিয়ে নিবিড়ভাবে হওয়া উচিত, মানে ভোটার তালিকা সংশোধন। আমি বলছি যে ইস্যুটাকে রাহুল গান্ধী নিয়ে এসেছিলেন ভোট চুরি দিয়ে, এটাকে কাউন্টার অনুরাগ ঠাকুর তার মতন করে করলেন, বা বিজেপি এখন নেমেছে কাউন্টার হিসাবে যে ভাই আমাদের দিকে আঙুল দিচ্ছ, তোমাদের দিকেও 3টে আঙুল আছে। এবং আমি আপনাকে বলছি যে আজকে অনুরাগ ঠাকুর পশ্চিমবাংলায় দিকে আঙুল দিয়েছে, অর্থাৎ শাসক তৃণমূল কংগ্রেসের সেনাপতি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারের দিকে আঙুল তুলেছে। আমি আপনাকে বলছি প্রতিকুল রহমান সিপিআইএমের ক্যান্ডিডেট,
তিনি 60% বুথে রিপোল দাবি করেছিলেন, 60% বুথে। এবং একইভাবে মানে বিজেপি সন্ধ্যাবেলা বলছিলেন ভোট বাতিল করতে হবে, একদম 60%। এবং বিজেপির প্রার্থী সরাসরি তো পুরো ভোটটাকেই বাতিল বলেছেন। পশ্চিমবাংলায় একমাত্র হয়তো আমি সেই সময় আপনার কাউন্টিং সেন্টার থেকে বলেছিলাম, আপনার মনে থাকতে পারে, যে প্যাটার্নে রেজাল্ট এসছে এটা মানে অস্বাভাবিক রেজাল্ট। পশ্চিমবাংলার রাজনীতিতে 7.5 লক্ষ ভোটে জেতা মানেই যে একটা ক্লিনসিং অপোজিশন হয়েছে, এবং সেটা আমরা দেখেছি যে ইভিএম এর কমিশনিং থেকে শুরু করে সিপিএম দলের কোনো এজেন্ট বসতে পেরেছে মানে কমিশনের সময় যখন ইভিএমগুলো চেক করে, তারপরে বুথে এজেন্ট বসতে পেরেছে, কাউন্টিংয়ের দিন এজেন্টকে রেখেছিল, প্রচার ঠিক মতন সিপিএম বা বিজেপি করতে পেরেছিল, কি কায়দায় ডায়মন্ড হারবার ভোট হয়েছে এগুলো আমরা জানি না। এবং একই সাথে আমি সিপিআইএম দলকে, যেমন বিজেপি দলকে বলবো যে আজকে কেন আপনারা তথ্য আনছেন, সিপিআইএম এত একটা অর্গানাইজ দল, তারা কেন এই ভুতুয়ের ভোটারদের যে অস্তিত্ব তারা কেন ডায়মন্ড হারবারে খুঁজে বের করতে পারলো না? শ্রমিক লাহিড়ির মতন লোক আছেন ওখানে, প্রাক্তন সাংসদ, তারা কেন বের করতে পারলো না? ফলে দেখুন সুমনদা, আমি আপনাকে বলছি যে ইলেকশন কমিশনকে এই কাজটা করতে হয় পুরোপুরি রাজ্যের উপর নির্ভর করে। ইলেকশন কমিশনের নিজস্ব কোনো মেশিনারি নেই, এবং ইলেকশন কমিশনের বারবার রিকমেন্ডেশন আছে, আমরা সমস্ত রাজনৈতিক দল তাদেরকে অবজ্ঞা করি। ন্যাশনাল ল কমিশন পর্যন্ত বলেছে ইলেকশন কমিশনের জন্য কাজ করার জন্য সর্বক্ষণের কর্মী চাই, এবং তার জন্য অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিসের রিকমেন্ডেশন বারবার করেছে। না কংগ্রেস সরকারে থাকাকালীন অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস চালু করেছে, না বিজেপি করছে, কারণ যে যখন থাকে ইলেকশন কমিশনকে তাদের মতন করে ব্যবহার করে। আর বহু ক্ষেত্রেই আমরা দেখি যে শেষ পর্যন্ত রাজ্য সরকারের উপর নির্ভর করে যে ভোটার তালিকা তৈরি হয়, সেখানে রাজ্য সরকারের কর্মী এবং আমাদের মতন রাজ্যে যেখানে পলিটিক্যাল প্রভাব বেশি আছে সেখানে ভুতুরে ভোটার বিপুল পরিমাণে আসে। পশ্চিমবাংলায় বামেরা যখন শাসন করেছে এই ভুতুরে ভোটাররা বামেদের ভোট দিয়েছে, এখন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জেতাচ্ছে। ফলে এসআইআর হলে সবচেয়ে বেশি লস কার হয়? যারা শাসন ক্ষমতায় থাকে। নর্মালি আমি আপনাকে বলছি পশ্চিমবাংলাতে আমাদের একটা এস্টিমেট আছে যে 5 থেকে 6% মতন জাল ভোট আছে, মানে অর্থাৎ মৃত ভোটার আছে, অনুপ্রবেশকারী ভোটার আছে, মানে একেবারে এই রাজ্য থেকে চলে গেছে এখনো নাম আছে, বা একাধিক এন্ট্রি আছে এমন লোকের সংখ্যা, সব মিলে 5 থেকে 6% ভোটার আছে। ফলে একটা বিপুল সংখ্যক প্রায় 80 লক্ষের উপরে এই যে ভুয়ো ভোটার, এই ভুয়ো ভোটাররা বিকেল 5টার সময় শাসক দল নেমে যায়। আমাদের অভিজ্ঞতা পরিষ্কার করে বলছে যে যখন শাসন ক্ষমতায় থাকে তার যেহেতু মেশিনারি থাকে, তার যেহেতু সংগঠন থাকে, তার কাছে যেহেতু পুলিশ প্রশাসন থাকে, বিকেলবেলা এই ভুতুরে ভোটারদেরকে দিয়েই 7 লক্ষ ভোটে জয়ী হতে হয়। ফলে এটা কিন্তু আমি বারবার বলছি, সারা দেশে যে ছবিটা এসছে ইলেকশন কমিশনের দিকে আমরা আঙুল তুলতে পারি, কিন্তু আমরা দেখেছি ইলেকশন কমিশনকে রাজ্য সরকারের প্রশাসনের উপর যে যেখানে আছে তার উপর নির্ভর করে কাজ করতে হয়, যেহেতু তার কোনো পার্মানেন্ট স্টাফ নেই। সেটা সমাধান করবেন কি আপনারা? একটা তথ্য ধরিয়ে দিই, উনি ভালোই বললেন, খালি যেটা বললেন যে এসআইআর হলে যে ক্ষমতায় থাকে তাদের খুব অসুবিধা হয়। তো 2002 যে এসআইআর বললেন এই তথ্যটা একটু অন্যভাবে দেওয়া উচিত। সেটা হচ্ছে আমি যে একটা জায়গায় আমি কাউন্টার করবো বিশ্বনাথদাকে, সেটা হচ্ছে এসআইআর হলে সাধারণভাবে শাসকের ক্ষতি হয়। এই রাজ্যে 13তম এবং মানে শেষ এসআইআরে কিন্তু ঠিক উল্টো ছবি পাওয়া যাচ্ছে। কেন? 2002 সালে সেই এসআইআর হলো, তাতে 28 লক্ষ ভোটারের নাম বাদ গেল, এবং লক্ষ্য করবেন যে তারপরে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ফলাফল সব থেকে খারাপ হলো, একজন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে যেতে পারলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বহন করতে হয়েছিল, মুসলমান ভোটটা পুরো পেয়েছিল 2006 আজ অব্দি 2000 হতে পারে, কিন্তু আমি বলছি তার 100টা ফ্রিঞ্জ ইস্যু থাকতে পারে, কিন্তু 2006-এর সব থেকে বড় জয় পেল বামফ্রন্ট, সেই 235টা। সুতরাং এই থিওরিটা মানা গেল না যে এসআইআর হলে শাসকের সব থেকে সবসময় ক্ষতি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির সাথে তখন জোটে থাকেন তার দায় ওনার ঘাড়েই পড়বে, তো আমার ঘাড়ে পড়বে না। কিন্তু কথাটা হচ্ছে আপনি যেটা বললেন তার সাথে ইতিহাসটা মিলছে না। আমি একটা কথা বলছি সুমনদা, এক কথায় না পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সবাইকে দোষ দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি বলছি এই যে বিহারে যেটা হয়েছে ডেফিনেটলি মামলা হবে, ইন্ডিভিজুয়ালি হওয়া শুরু করেছে, তোমার সাথে আমি একমত, দেশের রাজনৈতিক দলগুলোও মামলা করবে। কিন্তু আমি জেনারেলি জিজ্ঞেস করছি, এখানে
বিশ্বনাথ স্যারেরা আরো ভালো বলতে পারবেন, ইলেকশন সংক্রান্ত যে মামলা আমাদের দেশে হয় সাধারণভাবে দেখা হতো তার ভবিষ্যৎটা কি হয়। আমি বাকি সব ছেড়ে দাও, পশ্চিমবাংলাতে আমি বলি দিনের পর দিন আমি শেষ এক করে বলি, ধরো এটা তো আমরা সবাই দেখেছি, তোমরা দেখিয়েছো যে সিসিটিভিতে কাগজ মেরে ভোট হচ্ছে। 2014 থেকে এই জিনিস হচ্ছে, সেই ডায়মন্ড হারবার থেকে শুরু করে ঘাটাল, একটার পর একটা কেন্দ্রে, আনন্দবাজারে বড় খবর বেরিয়েছিল প্রথম পাতায় মনে আছে, একটার পর একটা কেন্দ্রে মোট ভোটারের থেকে পোল ভোটের সংখ্যা বেশি। আজ পর্যন্ত তাদের কি ব্যবস্থা কোন কোর্ট নিয়েছে? সুতরাং এক কথায় সবকিছু মানুষের ঘাড়ে ঠেলে দেওয়া যায়, কিন্তু বাস্তবটা তো এইটা যে ইলেকশন কমিশনের একটা যেহেতু স্যাংটিটি আছে, খুব বেশি কোর্ট তার কাছে ইন্টারভিউ করে না। আমি বলছি লাগবে না, আমি বলছি একটা লজিক থাকবে 2025 সালে দাঁড়িয়ে একটা ম্যাচিওর ডেমোক্রেসিতে তোমার বায়োমেট্রিক স্ক্যান করে, চোখের রেটিনা স্ক্যান করে দেওয়ার আধার কার্ড তুমি অ্যাকসেপ্ট করবে না। আর কোথায় পাড়া শনি মন্দিরে 51 টাকা দক্ষিণ আছে, আমার একটা প্রশ্ন আছে, 1 মিনিট। 2002-তে আমাদের শেষ এসআইআর হলো, 28 লক্ষ ভোটারের নাম বাদ গেল। 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায় 78 লক্ষ লোকের নাম টেবিল করতে পারলেন না, অবৈধ অনুপ্রবেশকারী, এদের জাল নাম নথিতে নেই বলে দিতে গেলেন, টেবিল না করতে পেরে ডেপুটি স্পিকারের মুখের উপরে ছুঁড়ে মেরে বেরিয়ে এলেন। আজকে 2025, ওই দিন যারা মায়ের পেটে ছিল তাদের আজকে 20 বছর বয়স, তাহলে তারাও আজকে জেনুইন ভোটার হবে। এই 78,000 ভোটার নাকি এই শুনলাম ওনাদের মুখপত্র বললেন ওদের নাম বাদ চলে গেছে, কি করে বাদ গেল? তার কি প্রমাণ আছে বলুন? দিচ্ছি বিশ্বনাথ দা যা স্মৃতি তুলে দিই, 7 লক্ষ ভোটে জেতাটা অস্বাভাবিক দেখছেন এই সেটা হচ্ছে বামপন জমানাতেও দেখেছি, নিখিলানন্দ সর, অনিল বসু, নন্দরানী দলের মার্জিনে এম্বারেসড হয়েছিলেন। শাসক দল যে সুবিধা পায় কেন এসআইআরটা চক্রান্ত আমরা বলছি বারবার, সেটা হচ্ছে 88% কভারেজ যখন হয়ে গেছে ততক্ষণে নাম বাদ গেছে 35 একদম পরিষ্কার একটা প্রশ্ন, দুজনকেই থামালাম, সেটা হচ্ছে রাজনীতি বিচিত্র খেলা। দেখুন আজকে ঠিক যেখানে ঘটনাবলী দাঁড়িয়ে আছে, দুটো প্রশ্ন। এক হচ্ছে বিজেপি বলছে যে দেশের প্রায় সমস্ত বড় রাজনৈতিক দলের বড় নেতা নেত্রী সবাই ভোট চুরি করে জিতেছে। তাহলে এই প্রশ্ন তো আসবে যে উল্টো দিকে বিজেপি যারা এই মুহূর্তে দেশ চালাচ্ছে তাদের নেতা নেত্রীরা সবাই জেনুইন ভোটে জিততে পেরেছে তো? মানে আমি বলছি যে সেখানে একদম খাঁটি দুধ আর বাকিটা পুরোটা চোনা, এটা কি বাস্তবসম্মত? আর দুই, আমি আবার ঘুরে ফিরে টাইমিংয়ে আসবো, সেটা হচ্ছে তর্কের খাতিরে ধরে নিলাম যে আজকে অনুরাগ ঠাকুরের সমস্ত তথ্য ঠিক, কিন্তু 2025-এর অগাস্ট মাসে আমরা বসে আছি, আজ 13ই আগস্ট। আমি বলছি এতদিন তারা বসে থাকলো কবে? যে বিরোধীরা যখন ভোট চুরি নিয়ে আন্দোলনে নামলো তখন বিজেপির মনে পড়লো যে সমস্ত বিরোধী দল বড় নেতা নেত্রীরা ভোট চুরি করে সংসদে পৌঁছেছে। টাইমিংটা কিন্তু এখানে বোধহয় প্রশ্নের উপরে উঠতে পারলো না। রবীন্দ্রনাথবাবু কি বলেন? আমি প্রথমেই বলি যে 2002 সালে এসআইআর হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা দাবি থেকে বা একটা অভিযোগ থেকে কখনোই পিছু হটেননি, সেটা হচ্ছে বামফ্রন্ট সায়েন্টিফিক রিগিং করে। আজকে যে যোগেন্দ্র যাদবকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে আছে 2007 অথবা 8 সালে স্কটিশ চার্চ কলেজে উনি এসেছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের বার্ষিক সভাতে। উনি কিনোট অ্যাড্রেস দিতে এসেছিলেন এবং সেদিন তিনি বলেছিলেন যে পলিটিক্যাল সায়েন্টিস্টদের দায়িত্ব হচ্ছে সায়েন্টিফিক রিগিং কি মিথ। যদি মিথ হয় তার মধ্যে কিছুটা ফিকশন থাকে, কিছুটা ট্রুথ থাকে, তাহলে উচিত এর ট্রুথটা কি আর ফিকশনটা কি এটা আলাদা করা। আমি সমস্ত পলিটিক্যাল সায়েন্টিস্টদের সেই জন্য আহ্বান জানাচ্ছি। আজ সেই অভিযোগটা ঠিক উল্টে গেছে, নামটা পাল্টে গেছে, নামটা সায়েন্টিফিক রিগিং থেকে ভোট চুরি চলে এসছে। কিন্তু সেই যে ডুপ্লিকেট ভোটার, ডেড ভোটার, ফলস ভোটারের মধ্যে অনুপ্রবেশকারীও আছে এবং লেফট ভোটার, সেইগুলো কিন্তু সমানই থেকে গেছে, অর্থাৎ সেগুলোর থেকে মুক্তি নেই। এবং সেই নিয়ে আজকে বিজেপির প্রতিনিধি, মানে তখন তৃণমূলের আজকের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অভিযোগ জানাচ্ছিলেন, আজকে
বিজেপির প্রতিনিধি জানিয়েছেন এবং খুব নথি টথি নিয়ে একবারে জানিয়েছেন যে কিভাবে কত জায়গাতে কিভাবে ভোট চুরি হচ্ছে এবং কারা কারা ভোট চুরি করছে তার মধ্যে বিরাট লিস্ট আছে। তার মধ্যে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যেটা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কথাই টুইট করেন ইদানিংকালে, মানে আগে যখন হচ্ছিল তখন উনি স্বাস্থ্য নিয়ে ব্যস্ত ছিলেন, এখন স্বাস্থ্য শিবির ছেড়ে এখানে রাজনীতিতে আরও প্রবলভাবে আসাতে উনি প্রত্যেক কথাই টুইট করেন, কিন্তু এরপরে কিন্তু নিশ্চুপ। আপনি ভাবুন, এত বড় একটা অভিযোগ এলো, এখন পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো আসেনি, মুখপাত্র বলেছেন, কিন্তু দলের তরফ থেকে কাউন্টার করা হয়েছে। সম্ভবত আজ বিকেলের সম্ভাবনা ছিল, আগামীকালই একদম পরিষ্কার করে বলা হবে। কিন্তু যদি কিন্তু আমি বলছি, সে তো রবীন্দ্রনাথ বাবু এটাও মানতে হবে, সে তো রাহুল গান্ধী এতজন নেতা নেত্রীর নথি আজকে অনুরাগ ঠাকুর দেখিয়েছে, রাহুল গান্ধীও প্রেস কনফারেন্স করেননি। না, এটা তো কেউ করেননি, প্রত্যেকে করবে। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব কেউ করেননি, স্ট্যালিন করেননি। এই ভুতুরে, প্রথম আমি পশ্চিমবঙ্গের ব্যাপারে আসি, এই ভুতুরে ভোটার যদি ডায়মন্ড হারবারে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু খুব শঙ্কার বিষয়, এবং সেটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে 28 লক্ষ তো 2002 সালে বাদ গেছিল। এখন সেটা অনেক বেশি পরিমাণেও বাদ যেতে পারে, কম পরিমাণেও বাদ যেতে পারে, কিন্তু বাদ যাওয়া দরকার। এটা নিয়ে আমরা একদম মানে নিশ্চিত যে এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটাই যে সেটাকে বাদ দিতে হবে। এবার আমরা আসছি, যদি প্রত্যেকেই তো এই সুযোগটা নিচ্ছেন, যখন যে থাকছেন ইলেকশন কমিশনকে তার মতো ভাবে ব্যবহার করছেন, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীকে তারা ব্যবহার করছেন ইলেকশন কমিশনের কাজে, এবং সেই জায়গা থেকে কংগ্রেস যেখানে রাজ্যে আছে সেখানে কংগ্রেস তাই করছে, সিপিএম এক সময় ছিল, সিপিএমও তাই করেছিল। যখন এখানে মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে একবার সর্বাঙ্গে মিথ্যা, তা বলা যায় না। তারপরে যখন এসছে, আজ বিজেপি, সিপিএম বা কংগ্রেস তারা যে অভিযোগ করছে সেটাও সত্যি। এখন এটা তো দুধকে দুধ, পানিকে পানি, এটা তো দেখবার জন্য একটা তো কিছু তো বের করতে হবে, তার নাম এসআইআর হোক, যা খুশি হোক, কিন্তু নির্বাচন কমিশনকে এই বিষয়টা করতেই হবে। আমি শেষ করব, আজকে বিচারপতিরা সুপ্রিম কোর্টের, মানে জয়মাল্য বাগচি এবং আরেকজন, তারা দুই মহামান্য বিচারপতি, তারা মূলত বলেছেন এটা রাইট এবং এন্টাইটেলমেন্টের মধ্যে লড়াই, এটা 324 এবং 326 ধারার মধ্যে লড়াই। বস্তুতপক্ষে 324 ধারায় বলে দেওয়া আছে ইলেকশন কমিশনের অসামান্য ক্ষমতা, বিরাট ক্ষমতা, কিন্তু 326 ধারায় আবার বলে দেওয়া আছে যে ভোটারের তালিকাতে একটা যোগ্য ভোটারকে প্রতিষ্ঠা করতে হবে। এই দুয়ের লড়াই এখন চলছে, আমরা জানি না ইলেকশন কমিশন কিভাবে সমাধান করবে বিস্তারিতভাবে। এই আজকে সুপ্রিম কোর্টে কি হলো, রবীন্দ্রনাথ বাবু যেটা বলছেন তার ব্যাখ্যায় আসবো, কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। আমি শুরুতেই বললাম যে আপনাদের সামনে একটা নথি পেশ করব, অনুপ্রবেশ যে বাস্তব এবং সেই বাস্তব ক্রমশ একটা ভয়ঙ্কর আকার নিচ্ছে, এটা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ FRRO একেবারে রিপোর্ট দিয়ে সিইও অফিসকে জানাচ্ছে, এবং এই রিপোর্ট কোনো বায়বীয় জায়গা থেকে নয়, একেবারে স্পষ্ট যাদের সম্পর্কে জানানো হচ্ছে তাদের কাছে নাম দিয়ে কি নথি আছে জানানো হচ্ছে। এবং সবথেকে বিস্ময়কর কি জানেন, যে এই বেশিরভাগ ক্ষেত্রে 21টা নাম আপনাদের সামনে রাখবো যেখানে তারা বাংলাদেশি নাগরিক, এবং প্রায় ভারতীয় নথি যা তাদের কাছে আছে, আমি খুব নিশ্চিত নই যে স্টুডিওতে আমরা যারা 8 জন আছি তাদের প্রত্যেকের অতগুলো সবগুলো আমাদের কাছেও আছে কিনা। কীরকম, একটা ছোট্ট উদাহরণ রাখি, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এই FRRO, তারা 17ই জুলাই প্রথম রিপোর্ট দেয় এই নির্বাচন কমিশনের সিইও অফিসকে। 2টো নাম তারা দেয়, স্পেসিফিক নাম কিন্তু আমি বলছি, বাংলাদেশি নাগরিক যারা ভারতীয় নথি হোল্ডার। 5th আগস্ট তারা আরও 2টো নাম দেয় উইথ অল ডিটেলস সিইও অফিসকে। এইবার সবথেকে মারাত্মক চিঠিটা যেটা এই মুহূর্তে আমার হাতে আছে, 7th আগস্ট 21 জনের নাম উইথ অল ডিটেলস। কীরকম, ধরুন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, ভারতের কি তার কাছে আছে, ভারতীয় পাসপোর্ট নিজের নামে, ভারতের আধার, ভারতের ভোটার কার্ড, ভারতের প্যান, ভারতের ড্রাইভিং লাইসেন্স। আরও মারাত্মক, পরের পাতায় যাই, মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, একেবারে পরিষ্কার সমস্ত এই যে নথিগুলো বলছি সেই নথির নাম্বার দিয়ে বলা হয়েছে।
তার কাছে আছে ভারতীয় প্যান, ভারতীয় আধার, এবং ইন্টারেস্টিং, ভারতে তার নাম হয়ে যাচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার থেকে নজরুল সর্দার। এরকম অজস্র আছে। ধরুন এশা মণ্ডল, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে পাসপোর্ট হোল্ডার, ভারতীয় পাসপোর্ট তার কাছে আছে, সেখানে নামটা হয়ে যাচ্ছে এশা রায়, এবং তার কাছে ভারতীয় আধার, ভারতীয় পাসপোর্ট, ভারতীয় প্যান, ভারতের ভোটার আইডি, ভারতের ড্রাইভিং লাইসেন্স। এই নথিগুলো, আবার বলছি, এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এই কারণে যে এই সমস্ত ডিটেলস এই ব্যক্তিদের নামের পাশে, এই 21 জনের নামের পাশে দিয়ে সিইওর অফিসকে পাঠানো হচ্ছে। ঠিক এই কারণে এসআইআর প্রয়োজন। পরের প্রতিবেদন। ভয়ে ভোট, ভোটার, ভোটার তালিকা, ভূত আর ভুতুরে ভোটার, এই নিয়েই এখন সরগরম দিল্লি থেকে পাটনা হয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি। আর ভুতুরে ভোটার মানে বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশি নাগরিকদের হাতে কিভাবে ভারতীয় পরিচয়পত্র চলে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন। এই আবহেই উদ্বেগ আরো চরমে উঠল। 21 জন বাংলাদেশি নাগরিকের নামের তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এদের সকলের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, অথচ তাদের কাছ থেকে আবার পাওয়া গেছে অবৈধ উপায় জোগাড় করা ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান, রেশন কার্ড। এমনকি কারো কারো কাছ থেকে তো ভারতীয় পাসপোর্টও উদ্ধার হয়েছে, অর্থাৎ বাংলাদেশেরও পাসপোর্ট আবার ভারতেরও পাসপোর্ট। একদম ঠিকই আছে, এইরকম এই জাতীয় অনেক নাম আছে। এখন তো 21টা 22টা দেখে আমরা আটকে উঠছি, কিন্তু আমি আপনাকে বলছি যখন এই তালিকা সংশোধনের কাজ হবে আপনি দেখবেন লক্ষ লক্ষ নাম এক এক দিনে উঠে আসবে। এই 21 জনের মধ্যে কেউ কেউ বঙ্গা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। তেমনই রয়েছে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা নিয়ে এপারে চলে এসে পরে পরিবারের বাকি সদস্যদের চোরা পথে ভারতে ঢোকানো বাংলাদেশের নাগরিক। এই 21 জনের মধ্যে কেউ 2017 সাল থেকে টুরিস্ট ভিসায় ভারতে থাকছিলেন, কেউ তো আবার বেহালায় জমিও কিনে ফেলেছিলেন। যাদের নাম বেআইনিভাবে আছে তাদের অবশ্যই বাতিল করতে হবে। কে সেই বেআইনি কার্ডটা করে দিল তা খুঁজে বার করতে হবে। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এমএলএ, এমপি, মন্ত্রী সবই তো তৃণমূল। কি করে হলো, কে করলো, খুঁজে বার করতে হবে না? তাদের বার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। ভারত থেকে বাংলাদেশে ফেরত যেতে গিয়ে অথবা বাংলাদেশ থেকে ভারতে আসার সময় অভিবাসন দফতরের কাউন্টারে এই বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার হয়। কিছু অসাধু চক্র কাজ করে, সেগুলো এখন অনেক কমেছে, পুলিশ অনেক তৎপর। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকছে, সেইখান থেকে আবার সড়ক পথে বা ট্রেন পথে কলকাতায় বা দেশের অন্যান্য জায়গায় যাচ্ছে। ফলে একবার ভিড়ের মধ্যে ঢুকে গেলে তখন কাউকে ধরে কিছু করিয়ে নেওয়া, তো ফলে এগুলোর গোটা দায়টাই, বাইরের লোক ঢোকা মানেই গোটা দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর। এর আগে 5ই আগস্ট একইভাবে আরো 6 জন বাংলাদেশির তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে পাঠিয়েছিল ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে। এদের প্রত্যেকের ভারতীয় নথি বাতিল করার জন্য মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সুপারিশ করা হয়েছে। রুমা পাল, ঝিলম করঞ্জাই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এইবার আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরে, যে আমাদের রাজ্যের মুখ্য সচিব আজকে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে তাকে তলব করা হয়েছিল, তিনি গেছিলেন এবং কমিশনের সূত্রে খবর যে জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে মুখ্য সচিব প্রথমে বলেন যে সরকারি অফিসারদের সাসপেনশন এবং এফআইআর দায়েরের যে নির্দেশ কমিশন দিয়েছে তা কার্যকর করা হবে। কমিশনের তরফে জানতে চাওয়া হয় কতদিনের মধ্যে। সূত্রের খবর যে মুখ্য সচিব তখন বলেন 21শে আগস্টের মধ্যে। আমার এইখানে একটা ধাঁধা আছে যে তাহলে কেন নির্দেশ পাওয়ার পরই সেটা হলো না। তন্ময়ের কাছে আমি সেই ধাঁধার সমাধানের জন্য আসবো, কিন্তু তার আগে ঠিক কি হয়েছে নির্বাচন কমিশন সূত্রে কি পাওয়া যাচ্ছে দেখাবো। নির্বাচন কমিশনের চাপের মুখে অবশেষে পিছু হটল রাজ্য সরকার। সূত্রের খবর, বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে মুখ্য সচিব মনোজ পান জানিয়েছেন 21 তারিখের মধ্যে সাসপেনশন এবং এফআইআর এর নির্দেশ কার্যকর করা হবে। সূত্রের খবর, এদিন জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে মুখ্য সচিব প্রথমে বলেন সরকারি অফিসারদের সাসপেনশন এবং এফআইআর দায়েরের যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে তা কার্যকর করব। কমিশনের তরফে জানতে চাওয়া হয় কতদিনের মধ্যে করবেন। সূত্রের খবর, মুখ্য সচিব তখন বলেন 21শে আগস্টের মধ্যে। এই যদি মানবে তো এত ঘুরিয়ে এত নাটক করে এইভাবে সাংবিধানিক যে স্তম্ভ তাকে ভাঙার চেষ্টা করে শেষ পর্যন্ত সেটা মানতেই হচ্ছে।
অতএব আমি মনে করি যে পরিষ্কার যে এই সরকারের মনোভাব কিন্তু ফুটে উঠেছে, যে সরকার চোরদের প্রোটেক্ট করার জন্য, যারা অসাধু কার্যকর্তা, যারা সরকারের হয়ে ভুয়া ভোটারদেরকে স্থান দিয়েছে, ভুয়া ভোটারদেরকে ভোটার লিস্টে রাখার ব্যবস্থা করেছে, সরকার তাদের স্মরণ দিতে চায়। কিন্তু ইলেকশন কমিশনের চাপে শেষ পর্যন্ত সরকারকে মাথা নত করতেই হলো। বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে দিল্লিতে হাজির হতে বলেছিল নির্বাচন কমিশন। 4:25 নাগাদ কমিশনের সদর দপ্তরে পৌঁছন মুখ্য সচিব মনোজ পান্থ। প্রায় 1.5 ঘন্টা কমিশনের অফিসে ছিলেন তিনি। আমাদের বক্তব্যের জায়গা যেটা মেন ছিল, যেটা মুখ্য সচিবও ইনিশিয়ালি প্রথম চিঠিতে নির্বাচন কমিশনারকে জানিয়েছিলেন, যে আমরা শুধুমাত্র সন্দেহের বশে কারোর বিরুদ্ধে অ্যাকশন নিতে রাজি নই, আমরা নিজেদের মতো করে তদন্ত করে দেখতে চাই এবং ডিপ তদন্ত করে দেখতে চাই। তো সেই তদন্ত প্রক্রিয়ার কাজ রাজ্য সরকার চালিয়েছে, চলছিল, সেটা এখনো চলছে এবং 21 তারিখ পর্যন্ত সময়সীমা যখন নেওয়া হয়েছে, আশা করি তার মধ্যে কোনো আউটকাম বেরোবে। ফলে আলটিমেটলি আমরা আমাদের যে জায়গাটা ছিলাম আজও সেই জায়গাতে আছি, সেখান থেকে সরে আসার কোনো জায়গা নেই। আমরা কোনোভাবেই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ভাঙতে দেবো না। শুধুমাত্র দিল্লি থেকে অর্ডার এলো আর এখান থেকে সরিয়ে দেওয়া হলো তাদেরকে, এই জিনিস আমরা করতে দিতে রাজি নই। কারণ বিজেপি প্রথম দিনের টার্গেট বাংলার অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ভাঙুক। ওরা অন্য স্টেটে যেটা করতে পেরেছে আমরা বাংলায় সেটা করতে দেবো না। ওরা যেটা দিল্লিতে করে সাকসেসফুল হয়েছে, মহারাষ্ট্রে করে সাকসেসফুল হয়েছে, আমরা বাংলায় সেটা করতে দেবো না। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন। সংঘাতের শুরুটা হয় ভোটার তালিকায় গড়মিলের অভিযোগের ভিত্তিতে মুখ্য সচিবকে পাঠানো মুখ্য নির্বাচনী আধিকারিকের একটি চিঠি ঘিরে, যে চিঠিতে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয় কমিশনের তরফে। এই 4 জনের মধ্যে 2 জন WBCS অফিসার। এছাড়াও পূর্ব মেদিনীপুরের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সেই নির্দেশ না মেনে অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ, শুনুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। হবে না, আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এবার কি অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নির্বাচন কমিশনের নির্দেশ পালনের পথে হাঁটতে চলেছে? বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তন্ময় নিশ্চয়ই আমাদের জানাতে পারবে যে এমন কি 21 তারিখ আছে যে 5 আগস্ট এই একই শাস্তি যে রেকমেন্ডেশন করা হয়েছিল, সাসপেনশন এবং এফআইআর এবং বিভাগীয় তদন্ত, সেটা 5 তারিখ করলে অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ভয়ঙ্কর চির ধরে, 21 তারিখ করলে একটুও চির ধরে না, মনোবল একদম অটুট থাকে। এইটা কি রহস্য? না, প্রথম কথা হচ্ছে আমি এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখি। এক, যে নির্বাচন কমিশনকে নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের যারা আইনজ্ঞ এখানে আছেন তারা বলবেন কোন ধারায় কি তাদের ক্ষমতা, সেই বিষয়ে তারা এক্সপার্ট। আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন 5 তারিখ থেকে শুধু আইনি এবং এখতিয়ার নিয়ে প্রশ্ন হচ্ছে, কিন্তু আজকের প্রশ্নটা স্পেসিফিক, যেহেতু চিফ সেক্রেটারি নিজে গিয়ে 21 তারিখ কমিট করছেন, এমন কি আছে যেটা 5 তারিখে ব্যবস্থা নিলে অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ধসে যেত, অথচ 21 তারিখ ওই একই ব্যবস্থা নিলে ধসবে না? প্রশ্নটা এইখানে। একটু কয়েকটা লাইন, সেটা হচ্ছে এই নির্বাচন কমিশন যাদেরকে, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের রিক্রুটমেন্ট যে পলিসি, প্রথম কথা সেখান থেকে শুরু করুন, সেইটাকে পরিবর্তন করে দিয়েছে। আগে একজন আদালতের পক্ষ থেকে থাকতো, না হাত দেখালে হবে না, একজন আদালতের পক্ষ থেকে থাকতো, একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করতো। এবং আমাদের আপত্তি আছে যে কেন সুপ্রিম কোর্টের, একদম তোমার সঙ্গে আমি একমত, কিন্তু আমি বলছি তার সঙ্গে চিফ সেক্রেটারি কি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে ওই 3 জনের কমিটিতে রাখা হয়নি বলে বলছেন যে না 5 তারিখ না আমি 21 তারিখ ব্যবস্থা নেব? লজিক তো থাকবে তো বক্তব্যে। নির্বাচন কমিশনের রাজনীতিকরণ, কারণ তারা চিফ সেক্রেটারিকে এই ক্ষমতা বলে ডেকে পাঠিয়েছেন, তারা ক্ষমতা বলে বলেছেন এটা করতে হবে ওটা করতে হবে, সব ঠিক আছে। একটা ফেডারেল স্ট্রাকচারে এই যে নির্বাচন কমিশন, বাকি যে স্টেটগুলো আছে বিজেপি শাসিত রাজ্য, সেখানে বুঝতে পারছি তুমি আরো 4টে বাক্য নির্বাচন কমিশনকে বলো, কিন্তু আমায় বুঝিয়ে দাও যে 5 তারিখ নিলে মনোবল ভেঙে পড়তো আর 21 তারিখ নিলে মনোবল অটুট থাকে। কি হতে পারে?
আমি প্রথমত বলবো যদি সত্যি যে খবরটা এসছে এরকমই যদি হয় যে 21 তারিখে সমস্ত আদেশগুলো মানা হবে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ পড়বে। কারণ মুখ্যমন্ত্রী এর আগে 26,000 শিক্ষকের চাকরি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে পারেননি। উনি বলেছিলেন আমার কাছে প্ল্যান এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, কিন্তু কোনোটাই আর উনি প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারেননি এবং চাকরি হারিয়েছে। একইভাবে উনি প্রকাশ্য জনসভায় বলছে একজনেরও গায়ে কিছু করতে দিব না, একটা ইমপ্লিমেন্ট করতে দিব না, কোনো আইনের এখতিয়ার নেই। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কোনো আইনই নাকি এখতিয়ার নেই। কোন আইনে, কোন রুলে আপনারা এই ধরনের আদেশ দিতে পারেন? তার মানে আদেশ দিতে পারে, এটা প্রমাণ অলরেডি হলো। এইবার যদি ইমপ্লিমেন্টেশন হয় তাহলে কিন্তু আমি বলবো দ্বিতীয়বার, অর্থাৎ শিক্ষকদের রক্ষা তিনি যেমন করতে পারলেন না, তেমনি সরকারি কর্মচারীদের রক্ষা করতে পারলেন না প্রতিশ্রুতি মতন। কিন্তু আমি মনে করি যে চিফ সেক্রেটারি কিন্তু এটার সময় কিনলো। আমার ধারণা যে এই যে 21 তারিখ, হয় না মানে টুডে, হয় না টুমরো, হয়তো সময় কিনলো। এই সময়ের মধ্যে নিশ্চয়ই আরো কিছু ভাবনা চিন্তা তারা করবেন। এমন হতে পারে রাজ্য সরকার আদালতেও যেতে পারে, কোর্টেও যেতে পারে। ফলে আমি এই সম্ভাবনাগুলো কিন্তু আমি দেখছি, মানে একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে 21 তারিখে সব মেনে নিবে। কারা যেন ঘুলিয়ে জল খায়, এরা তাই একদম ঘুলিয়ে জল খাচ্ছে, ঘুলিয়ে জল খাচ্ছে। সোজাসুজি কেন মেনে নিল? আমার কথা 32-এর 2 আর 3 ধারা আরো ভালো ওনারা রেগুলার এটা নিয়ে কথা বলেন, সেই জন্য ওরা বলতে পারবেন, ওরাও বলতে পারবে। 32-এর 2 আর 3 ধারায় পরিষ্কার বলা আছে যে প্রথমে 13 সিসিতে বলা আছে নেব তোমাকে জানাবো, মানে তুমি যাদের নাম পাঠাবে, মানে রাজ্য যাদের নাম পাঠাবে তাদের আমি যাব না। এবারে কথা যেটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমি বলছি দেবজি 21 তারিখের মধ্যে কিন্তু অনেক কিছু হতে পারে। আমি বলছি কোর্টে যেতে পারে। ওরা যে বলছে, আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী যে দাঁড়িয়ে বলছেন, মুখ্যমন্ত্রী যে দাঁড়িয়ে বলছেন, তুমি বলো না, মুখ্যমন্ত্রী যে দাঁড়িয়ে বলছেন কাউকে এসব হতে দেব না, আঁচড় লাগতে দেব না, আজকে কি হচ্ছে, কালকে কি হবে, পরশু কি হবে, তারপরে এত নিশ্চিত প্রথম কথা হচ্ছে আমি তন্ময়দার কথার সাথে একবার নির্বাচন কমিশনের রাজনীতিকরণ, কিন্তু এটাও ঘটনা পশ্চিমবাংলায় আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি স্টেট ইলেকশন কমিশনার কোর্টে গিয়ে হাত জোর করে বলে এসেছে যে আপনারা বলা সত্ত্বেও আমি সেই অর্ডার ক্যারি করিনি, দয়া করে আমাকে ক্ষমা করুন, শাস্তি দেবেন না। যেমন এটাও দেখেছি, সুতরাং কথাগুলো বলার আগে একবার ঢোক গিলবেন। দ্বিতীয় কথা আমি বলছি যে মুখ্যমন্ত্রীর ফাঁকা আওয়াজ যে ক্ষেত্রে ব্যর্থ হলো এতে আমরা অত্যন্ত খুশি, কিন্তু আমি বলছি এর আগে জেবি নাড্ডার গাড়িতে হামলা করার পরে ডাকলো, ওরা ডাক ফিরিয়ে দিল, মুখ্যমন্ত্রী বাঁচিয়ে নিলেন থেকে শুরু করে অসংখ্য ঘটনায় যদি এই ভূমিকা থাকতো কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার, তাহলে হয়তো পশ্চিমবাংলাকে আজকে এই অন্ধকারে পড়তে হতো না। আর আমার শেষ কথা এখানে বলছি, দেখো সুমনদা, কে ডেকেছে কি হয়েছে, সব একটা ব্লকে 2,500 ফলস ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। সেইখানকার সরকারি অফিসারদের শাস্তি হওয়া উচিত কি উচিত না? সেখানে এর সারাত্ব, ওর অমুকত্ব, এই সমস্ত ফালতু কথা শুনে আমরা এই পাপগুলোকে ঢাকবো প্রত্যেকবার। মালদাতে এবং মুর্শিদাবাদে প্রত্যেকটা বিএমওইচকে জোর করে বলা হচ্ছে বিএমওইচ আর সিএমওইচ এর যে 70,000 বার্থ সার্টিফিকেটে সই করে দাও, এসআইআর আসবে। 70,000 ভাবা যায়? একটা কনস্টিটিউশনাল বডির হেড মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা কনস্টিটিউশনাল বডির হেডকে সরাসরি চ্যালেঞ্জ করছেন, এটা ছাড়া এর বাইরে কিচ্ছু নেই। সরাসরি চ্যালেঞ্জ করছেন, এটা সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে তার মানে কি চুরিকে আপনি র্যাটিফাই করছেন, এই খবর যদি সত্যি হয় তাহলে তো আমি বলছি রাজ্য সরকার মেনে নিলে কার্যত নথি স্বীকার করবে। চুরিটাকে এখন জাস্টিফাই করার জন্য সব রকম ভাবে উনি এখন কিছু করার নেই। এখন উনি সেটাকে তা না হলে দেখবেন বিডিওদের মিটিংয়ে উনি সরাসরি এই রাজ্যের বিডিওদের মিটিংয়ে তাদের অভয়বাণী দিচ্ছেন আমি একজনকেও কিছু হতে দিব না। তার মানে এটা কি, তোমরা যেখানে যা জল মিশেছো সেই জলটা, এটা বলছেন যে ডেটা এন্ট্রি অপারেটরদের উপর নজর রাখতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর আমি আপনাকে বলছি এই রাজ্যে ভোটারদের নাম বাদ দেয়, এই রাজ্যে নজর রাখতে হবে যাতে ওদের কথাটা ভীষণ মানবিক। আরে মারা গেছে এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, দাদা মানবিক পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন দিকটা সুমনদা খুব ভোট দিতে পারে না। দেবজিৎ বলতে চাইছে যে এই জন্য ডেটা এন্ট্রি অপারেটরদের নজর দিতে হবে যে ওরা আইনি কাজ না করে ফেলে।
আমি একটাই প্রশ্ন থাকবে, সৌম্যদা যেটা বলছেন রাহুল গান্ধী কি একই কথা বলছেন? তাহলে ভোট চুরির আন্দোলনে মিতালি বাগকে হাতে করে ধরে নিয়ে গিয়ে একসঙ্গে সেই রাহুল গান্ধী চুরি করতে বলেছে, রাহুল গান্ধী কি বলছেন যে একই কথা, তাহলে একসঙ্গে এই আন্দোলনটা করছেন? এরপরে একটা মারাত্মক তর্ক হতে পারে যে মিতালি বাগকে রাহুল গান্ধী যখন তিনি অসুস্থ হয়ে গেছেন, তার শুশ্রূষা করছেন, তার কস্টার ক্ষেত্রে বেশি সফট হয়েছে নাকি সৌম্য এতক্ষণ যে আর্গুমেন্টটা করছে সেই বিষয়ে রাহুল গান্ধী তার সঙ্গে এক হবেন? মুশকিল। মিতালি বাগের এই কথাটা যেহেতু উঠলো, তন্ময়দা তুললো, তোমরা ছবিটা দেখেছো, মিতালি বাগ যখন ওরকম অবস্থা হয়েছিল ওনার, একদিকে ধরেছিলেন রাহুল গান্ধী, একদিকে আমাদের এমপি জনমিটাস। এইটা হচ্ছে আমাদের রাজনীতি কেমন। আর তৃণমূল কি করেছিল, আমাদের মহিলা এমএলএ দেবলীনা হেমব্রমকে মাটিতে ফেলে লাথি মেরেছিল বিধানসভার ভেতরে। এটা হচ্ছে তৃণমূলের কালচার। সুতরাং এই সমস্ত উদাহরণ দিও না। আমি বলছি যে রাজনীতির জায়গায় সৌজন্য এবং এটা তো থাকবেই, এটাই তো স্বাভাবিক, এটাই সুস্থ গণতন্ত্রের একটা নজির। কিন্তু এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেহেতু গণতন্ত্রের কথা বললাম, সুপ্রিম কোর্টে আজকে জাস্টিস সূর্যকান্ত একেবারে পরিষ্কার বললেন যে আধার ভোটার, গতকালই বলেছিলেন নাগরিকত্বের পরিচয় নয়, আজকে বললেন এসআইআর করার প্রয়োজন আছে, ভোটার তালিকা কখনো এক থাকতে পারে না এবং তালিকা তৈরি হওয়ার পর সংশোধন তো হবেই, সংশোধন প্রয়োজন ভোটার তালিকা। কি বলেছেন দেখাবো। ভোটার তালিকা স্থির থাকতে পারে না, সংশোধন হবেই। আইনে জাতীয় নির্বাচন কমিশনকে ভোটার তালিকার বিশেষ সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে শুনানি করছি যে সেই ক্ষমতাটি সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে দায়ের মামলায় নির্বাচন কমিশনকে কার্যত স্বস্তি দিয়ে বুধবার তাদের পর্যবেক্ষণে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে সর্বোচ্চ আদালত এও জানিয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে যেসব নথি চাওয়া হচ্ছে তা ভোটার বান্ধব। বুধবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, নির্বাচন কমিশন তো প্রয়োজনীয় নথির সংখ্যা বাড়িয়েছে, 7 থেকে বাড়িয়ে এখন 11 করা হয়েছে। এটা ভোটার বান্ধব সিদ্ধান্ত। বিচারপতি সূর্যকান্ত বলেন, কেউ যদি বলেন যে 11টি নথি দেখাতে হবে তাহলে সেটা ভোটার বিরোধী হতে পারে, কিন্তু যদি 11টির মধ্যে একটি দেখাতে বলে তাহলে? মামলাকারীর আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়ালে বলেন, আমার মতে এটা ব্যতিক্রমী। আধার কার্ড যার ব্যাপ্তি সব থেকে বেশি সেটা নেওয়া হচ্ছে না, জল, গ্যাস, বিদ্যুৎ বিল নেওয়া হচ্ছে না, কিন্তু পাসপোর্ট যার ব্যাপ্তি সব থেকে কম সেটা আছে। রাজ্য সরকারের আইনজীবী বলেন, এর আগে সুপ্রিম কোর্ট আধার, ভোটার কার্ড এবং রেশন কার্ড বিবেচনা করার পরামর্শ দিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন তা করছে না। যদি তারা এই নথিগুলিও গ্রহণ করে তবে বাংলা এবং অন্যান্য রাজ্যগুলি উপকৃত হবে। বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও গ্রহণযোগ্য, ফলে যে পেনশনভোগীদের অন্য কোনো নথি নেই তারা পিপিও দেখাতে পারবেন। আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচন কমিশনের নাম বাদ দেওয়ার ক্ষমতাকে আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু আমি বলছি যে নির্বাচন কমিশন তার নিজের নিয়ম না মেনে নাম বাদ দিচ্ছে। নির্বাচনের বছরে স্বতঃপ্রণোদিতভাবে নাম বাদ দিচ্ছে কমিশন। বিহারের ক্ষেত্রে এটা বিস্ময়ের। মামলাকারীর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, বিহারের একটা বড় অংশ বন্যা কবলিত, দারিদ্র্যে জর্জরিত গ্রামীণ এলাকা, সেখানকার মানুষের কাছে এত নথি কোথা থেকে আসবে? বিচারপতি বাগচি বলেন, নির্বাচন কমিশন তো আগের তালিকা বাতিল করেনি, তারা 2003 সালটাকে একটা মাইলস্টোন হিসেবে ধরে নিয়েছে। নিয়মে সামান্য পরিবর্তন আনার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে, তবে সেই পরিবর্তন যুক্তিসঙ্গত বা ন্যায্য কিনা সেটা দেখতে হবে। এবার নির্বাচন কমিশনের জবাব শুনতে চায় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ফের শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো, কয়েকটা জিনিস একেবারে জানে, আইন চর্চা করেন জানেন, কিন্তু আমি বলছি একেবারে আজকে খুব পরিষ্কার করে দিয়েছেন যে মেন অ্যাক্ট যেটা, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 যেটা, সেটা জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী একেবারে পরিষ্কার তিনি বলছেন গিভস পাওয়ার টু ইলেকশন কমিশন টু কন্ডাক্ট এসআইআর, একদম ক্লিয়ার। তারপরে বলছেন উই আর হিয়ারিং অন দ্য পয়েন্ট ওয়েদার দ্য পাওয়ার ইজ বিন ইউজড ইন প্রপার ওয়ে, অর্থাৎ নিঃসন্দেহে নির্বাচন কমিশন এসআইআর করতে পারে, কোর্ট শুধু দেখছে যে সেই ক্ষমতাটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা। আমি বলছি কি মানে অনেকে আজকে আর কালকের, আবার বলছি পর্যবেক্ষণ কোনোভাবে রায় নয়, অনেক সময় বড় তফাৎ হয়, কিন্তু দুটো যদি যোগ হয় তাহলে তো মানে আমি বলছি একটু ঝুঁকি নিয়েই বলবো যে দাঁড়িপাল্লা তো নির্বাচন কমিশনের দিকেই ঝুঁকে আছে। দেখুন, আমি আমার যে আইনি ব্যাখ্যা সেটা হচ্ছে আন্ডার সেকশন 21 সাবসেকশন 3, যখনই একটি মানে সাবসেকশন শুরু হয় নট হুইথস্ট্যান্ডিং বলে আমাদের আইনি পরিভাষায় বলে, ওটা নন অবস্ট্যান্টেড ক্লজ, মানে ওর ওভার রাইডিং ইফেক্ট আছে অন্যান্য সেকশনের তুলনায়, অর্থাৎ ওটা হচ্ছে ওভার রাইডিং ইফেক্ট আছে।
এবং সেখানে বলা আছে ইলেকশন কমিশন যে কোনো সময় একটা কনস্টিটিউয়েন্সিতে রিভিশন করতে পারে রিজনটা রেকর্ড করে। ফলে ইলেকশন কমিশন রিভিশন করতে পারে, এই নিয়ে অন্ততপক্ষে আমার মনে কোনো প্রকার সন্দেহ নেই এবং আমার ধারণা সুপ্রিম কোর্ট সে কথাই বলবে। ইলেকশন কমিশনের রিভিশনাল পাওয়ার নিয়ে কেউ চ্যালেঞ্জ করছে না, চ্যালেঞ্জ যেটা করছে সেটা হচ্ছে প্রসিডিওর নিয়ে। তার কারণ প্রসিডিওর যেটা হয়েছে সেটা এই যে বললাম, উদাহরণগুলো দিলাম, যে বিহারের ক্ষেত্রে যেটা হয়েছে ডাটা খুব ক্লিয়ার, যে ডাটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রসিডিওরটা সঠিক অ্যাডপ্ট করা হয়নি। এই প্রসিডিওরাল অ্যাডপশনের ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে ল্যাকুনা, সেই ল্যাকুনাটিকে বন্ধ করতে হবে। এবার একটা কথা বলি, দেখুন ইলেকশন কমিশন রিভিশন করছে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কিন্তু ইলেকশন কমিশনের এক হচ্ছে টাইমিং, দ্বিতীয় হচ্ছে যে প্রসিডিওর যখন আপনি করছেন তখন এই প্রপার প্রসিডিওর ফলো করবেন। তার কারণ রুলসে, মানে ইলেকশন কমিশন অ্যাক্টের কথা বলেন, রুলসে কিন্তু রিভিশনের কিভাবে রিভিশন করবে সেটা বলা নেই, এটার প্লেনারি পাওয়ার একদম সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন। এই যে প্রসিডিওরালের ক্ষেত্রে ইলেকশন কমিশন আরো বেশি, এইটা আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজকেই কিন্তু সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি সূর্যকান্ত একেবারে বলেছেন বিহারের ক্ষেত্রে যা হবে বাংলার ক্ষেত্রেও তাই হবে, স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করে কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে হচ্ছেই। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির কথা এটা কিন্তু খুব স্পষ্ট। আমি এইবার একেবারে সরাসরি টাইম নিয়ে আসব। বিহারের ক্ষেত্রে একটা বড় তফাৎ হচ্ছে, সমস্ত বিরোধীরা একযোগে অভিযোগ করেছেন যে যথেষ্ট সময় দেয়া হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সময় কি আছে, সেই সময় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি দেয়া হবে? ঠিক এইখানে আসছি, তাহলে কবে আমাদের রাজ্যে এসআইআরের কাজ, যদি এসআইআর হয় সুপ্রিম কোর্টের যা ইঙ্গিত, কবে শুরু হবে? ঠিক এইখানে আমরা পরের প্রতিবেদন নেব এবং তারপর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কে কি বলেছেন দেখাবো। গত 8ই অগস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে তারা পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য প্রস্তুত। বুধবার ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন রাজ্য সরকারের আইনজীবী। আগামী ডিসেম্বরে কি পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন? এই জল্পনা আরও উস্কে দিয়ে বুধবার মামলাকারীর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আমি বুঝতে পারছি যে ডিসেম্বরে তারা বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে চলেছে। বিহারে যেমন তাড়াহুড়ো করে করা হচ্ছে তেমন তাড়াহুড়ো করে করা উচিত নয়। ইতিমধ্যে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম পর্ব শেষ হয়েছে। দেশ জুড়ে বিতর্ক আর প্রতিবাদের মধ্যেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা যাচ্ছে বাদ পড়েছে প্রায় 65 লক্ষ ভোটারের নাম। দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন যে হচ্ছেই, ইতিমধ্যেই তা স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, অর্থাৎ বাদ যাবে না পশ্চিমবঙ্গ। আগামী বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে এই নিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন বলেন, গত 8ই অগস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে তারা বাংলায় এসআইআর শুরু করতে চলেছেন। সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব তাকে চিঠি লিখেছিলেন, রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করে আপনি কিভাবে তা শুরু করতে পারেন? আমাকে আমার রাজ্যের বাসিন্দাদের এই পদক্ষেপের জন্য প্রস্তুত রাখতে হবে। আইনজীবী অভিষেক মনু সিংভি উল্লেখ করেন, বাংলায় আগামী বছর ভোট, কমপক্ষে 6 মাস সময় দেওয়া উচিত। আমি এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু প্রশ্ন হলো ভোটের মাত্র কয়েক মাস আগে কেন করা হচ্ছে? পরেও করা যেতে পারে। তখন বিচারপতি বলেন, এখন তো পশ্চিমবঙ্গে কিছুই হচ্ছে না, বাংলা অপেক্ষা করতে পারে, এখন আমরা বিহার নিয়ে আলোচনা করছি। তখন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আদালতের কথা শুনবো, কিন্তু বাংলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো গত 3 দিনে প্রচুর সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে। 3 জন ব্যক্তি হাইকোর্টের সামনে আত্মহত্যা করতে গেছিলেন। তখন বিচারপতি বলেন, এভাবে একটা মামলা ধরে পরীক্ষা করা কঠিন, আমরা একটা বড় মানদণ্ড মেনে চলবো। বিহারে যা হচ্ছে তা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সরকারের কি রিভিশনের যে পদ্ধতি আছে, প্রত্যেকবার নির্বাচন কমিশন যে করে, প্রত্যেক বছর ভোটার লিস্ট আপডেটেড হয়, তাতে কি রিভিশন করা যাচ্ছিল না? আজকে যা নির্বাচন কমিশনের নিজের কাজ সেটা না করে মানুষের মধ্যে ভয় ধরিয়ে দিয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্য এরকমের মনোভাবের এসআইআর আমরা করতে দেব না। এদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেন, যে ভোটার অতীতে অনেকগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, কেবল কাট অফ ডেট রেখে সেই ভোটারের নাম কেটে দিতে পারে না নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দিষ্ট কারণ থাকতে হবে। নাম বাদ দেওয়ার জন্য সংশোধনের ছদ্মবেশ নেওয়া যায় না। একবার ভোটার তালিকায় আমার নাম নথিভুক্ত হলে কেউ বাদ দিতে পারে না। কেউ জেলে থাকলেও তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় না। এটা যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি চলছে, পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী জানিয়েছেন, বিচারপতিরা অনেক সময় প্রশ্ন করেন, অনেক সময় পর্যবেক্ষণ বলেন, অনেক সময় নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে হয়তো কোনো গুরুত্বপূর্ণ শব্দ আমরা শুনতে পাই,
তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। বৃহস্পতিবার ফের মামলার শুনানি হবে। বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথ, অর্থাৎ যা দাঁড়ালো সেটা হচ্ছে 8ই আগস্ট পশ্চিমবঙ্গের সিইও রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমরা এসআইআর এর জন্য তৈরি। আজকে অভিষেক মনু সিংভি এটা শুনেই কেউ ভাববেন যে রাজ্যের তরফে দাঁড়িয়েছিলেন, একেবারেই নয়, আরজেডির তরফে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি বলছেন, সুপ্রিম কোর্টকেই বলেছেন যে অবশ্য হোয়াট আই আন্ডারস্ট্যান্ড বলেছেন যে এসআইআর পশ্চিমবঙ্গে হবে ডিসেম্বর মাসে। তার সঙ্গে যোগ করেছেন যে বিহারে যেমন তাড়াহুড়ো হয়েছে পশ্চিমবঙ্গে যেন না হয়। পাশাপাশি জাস্টিস সূর্যকান্ত একেবারে স্পষ্ট বলেছেন যে বিহারের ক্ষেত্রে যা হবে বাংলার ক্ষেত্রেও তাই হবে, স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করে কিছু ছোট পরিবর্তন হতে পারে, কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে হবে, এটা অন্তত সুপ্রিম কোর্টের আবহ তাই ছিল। দেখুন, মানে উনি কি থেকে বুঝেছেন ডিসেম্বর সেটা আমি বুঝতে পারছি না, কারণ পুজো শেষ হয়ে যাচ্ছে অনেক আর্লি, নভেম্বর থেকেও শুরু হতে পারে। 6 মাস টাইম যে একটা যথাযথ টাইম, সেটাও ওখানে সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংভি বলেছেন। এখন 6 মাস টাইম তাহলে ইলেকশনের আগে পেয়ে যাওয়াই যাবে, এবং সেক্ষেত্রে যদি ব্যাপক পরিমাণে বিএলও অ্যাপ্লাই করা হয়, এমপ্লয় করা হয়, যেটা করবে বলে ঠিক করেছে, এবং অলরেডি তাদের এমপ্লয়মেন্ট হয়ে গেছে, তারা শুরু করে দিয়েছে কাজ। যদি, কারণ আমি আমার বন্ধু বান্ধবদের দেখতে পাচ্ছি একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের রাজ্যে অস্থায়ী, মানে যেটা নির্বাচন কমিশন স্থায়ী কর্মচারী সংখ্যা আমাদের শূন্য পদ সম্ভবত 600। সুতরাং এই জায়গায় কিন্তু যে জায়গাতে ভয়ের বিষয়, মানে ডেটা এন্ট্রি ধরুন যারা করবেন তাদের যদি শূন্য পদ 600 হয়, তো কোথা থেকে ডেটা এন্ট্রি অপারেটর? মুখ্যমন্ত্রীও বলছেন যে তাদের উপর নজর রাখতে হবে, সুতরাং স্থায়ী কর্মী তো লাগবে। কেউ আর এখন ডেটা এন্ট্রি, এত চাকরির অভাব, কিন্তু তা সত্ত্বেও করে এতে আসতেই চাইবে না। কিন্তু যেখানে ভয়ের বিষয়, যখন বিরোধী দলনেতা চিৎকার করে বলেন যে কত কোটি কত লক্ষ বাদ যাবে, তখন কিন্তু একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়। তার কারণ উনি কোথার থেকে জানতে পারছেন, উনি কেন এই প্রভাবিত করবার চেষ্টা করছেন যে এত কোটি লক্ষ, এত লক্ষ, এবং বারবার রোহিঙ্গা, মুসলমান, এটা তো রাজনৈতিক কথা দাদা। একটা কথা বুঝুন, যেখানে বিহারে এক মিনিট শেষ করতে দিন, বিহারে 65 লাখের কাছাকাছি নাম বাদ গেছে মোটামুটি। তো 65 লক্ষ নাম যেখানে বিহারে বাদ গেছে, এবং তারপরে বিহারে কেউ প্রতিবাদ করছেন না, অন্তত 13 দিন আজকে একজন প্রতিবাদ করেনি বলতে দিন। প্রতিবাদ সবাই করেছে, কেউ অফিশিয়ালি অভিযোগ করেননি। হ্যাঁ, মানে অফিশিয়ালি অভিযোগ আকাশ বাতাস কাটিয়ে দিয়েছেন, অনেকেই করছেন, সে তো বড় বড় কথা অনেকেই বলেন। আমাকে বলতে দিন। বলছি যে যখন লিখিতভাবে কোনো অভিযোগ আসছে না 13 দিন পরে, তাহলে আমাদের এখন অন্তত আজকে রাতে অবধি ধরে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের ধরে নিতে হবে, এটা ঠিক আছে। ওখানে যদি এইরকম হয়, তাহলে আজ এখানে যে পরিমাণ ভোট লুট হয়েছে, যত মামলা হয়েছে, এবং আমরা শুধু বিজেপি নই, যত বিরোধী আছে, কংগ্রেস, সিপিএম, যারা প্রধান বিরোধী দল যারা করেছে, তাদের একই কথা। তাহলে ওটা যদি যথাযথ মাস ভোটার ঢোকানো হয়েছে, 97 বছরের কি কুজুর বিবি না কে ঢুকেছেন, আর হানিফা শেখ ঢুকেছেন হচ্ছেন 86 বছর বয়সে। যদি 86 বছর বয়সে আমাদের দেশে, এই রাজ্যে প্রথম ভোট দেবার অধিকার নিয়ে একজন ঢুকলেন, তার নাম এন্ট্রি হলো 86 বছর বয়সে। আবার তাহলে আমি বেনারসটা রিপিট করে দিতে হয়, কিন্তু আমি সেই দিকে যাবো না। ও বেছে বেছে দুটো মুসলিম নাম বললাম, সোজা কথা বলছি। আবার শান্তনু ঠাকুরের ইস্যু করা মতুয়া কার্ডকে মাটিতে মারিয়ে যাদেরকে হরিয়ানা পুলিশ চ্যাংদোলা করে দিয়ে এসেছিল, সেই নামগুলো এখনো বলবেন। আমি একটা কথা বলছি, প্রথম কথা হচ্ছে অভিযোগ করছে না করছে তো, যে কথাটা শামীমদাও বলছিল, বিহারে যে প্রান্তিক মানুষের যাদের নামটা বাদ গেছে না, একদম বাস্তব কথা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আজকে তোমার নাম বাদ গেলে যত বড় খবর হতো, একেবারে গ্রামীণ ক্ষেত মজুরের নামটা বাদ গেলে আমি বলছি তার কণ্ঠস্বরটা গণতন্ত্র এমনি একটা বেসিক ভুল হচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড, আরে দাঁড়াও, ভুল এইখানে হচ্ছে যে এটা বিএলএদের কমপ্লেনের কথা আমি বলেছি, নাগরিকরা প্রচুর কমপ্লেন করছে। তুমি যাদের প্রান্তিক মানুষ বলছো, তাদেরও একটা বড় অংশ কমপ্লেন করেছে অফিশিয়ালি বিএলএ। আমি তোমার কথা না, আমি বলছি দেবজিৎ দা যে কথাটা বারবার করে বলছে,
বলছি, আমি ওর উত্তরে বলছি। ও এমন করে বলছে যে কোনো অভিযোগ উঠছে না, যেন যাদের নাম বাদ চলে গেছে তারা তো খুশি। আমি এটাই রিসিভ করলাম। দ্বিতীয় কথা আমি বলছি যে তাড়াহুড়ো নিয়ে কথাটা হচ্ছে। আচ্ছা, আমরা একদিকে দেখছি যে এক্ষুনি শুরু করছে না, ডিসেম্বরে শুরু করছে, কথার কথা বলছি, তাড়াহুড়ো নেই বেশ। আবার এটাও তো ঘটনা, ডিসেম্বরে যে প্রক্রিয়াটা চলবে তার যদি ফাইনাল লিস্ট মার্চে বেরোয়, তারপরে আমাদের বিধানসভা ভোট, অতএব যে নামগুলো অন্যায়ভাবে ডিলিটেড হলো তাদের নতুন করে অ্যাপ্লাই করার সময়টা তখন আর থাকছে না। সুতরাং এটা নিয়মটা ভোট পিছবে, 1 মাস পিছবে, হতে পারে না 1 মাস, ডিসেম্বরও ধরো না, আমি বলছি নভেম্বরও হতে পারে, কিন্তু একদম আমি বলছি আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমন দে, প্রচুর মন্তব্য, দ্রুত এই নিয়ে একটা মন্তব্য নিয়ে নেব। সুব্রত পাল তিনি লিখছেন, সত্যজিৎ রায় বেঁচে থাকলে ভূতের রাজা রানীদের খোঁজে 3য় দফা গুপি গাইনকে ওই কেন্দ্রেই নাবাতে। তমাল রায় লিখছেন, শুধু ভুতুরে নয়, তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা ভোটারও আছে। গৌতম বাগুই লিখছেন, 7.5 লাখ ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পর বিজেপি কি পরাজিত প্রার্থীর পাশে ছিল? মিহির কানুনগো লিখছেন, অভিযোগ আর পাল্টা অভিযোগে শেষ পর্যন্ত এই রাজ্যে SIR হবে কিনা সেটাই এখন দেখার। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, ভুতুরে ভোটার কোথায় নেই, কোথাও বেশি কোথাও কম। শেখ শামীম লিখছেন, এই তরজায় ভুতুরে এবং অবৈধ ভোটাররা সুরক্ষিত থেকে গেলে সেটা গণতন্ত্রের পক্ষে ইতিবাচক হতে পারে না। আর এইখানে কেন SIR এর প্রয়োজন, অন্তত তালিকার কেন রিভিশন প্রয়োজন, দ্রুত একবার আপনাদের দেখাবো যে এই ভুয়ো ভোটার তালিকায় কত ভূত, যেখান থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছিল, কত ভূত মিশে আছে আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি। কি পেলাম দেখুন। কোথাও ভোটার তালিকায় মৃতরা হয়ে উঠেছেন জীবিত, কোথাও আবার খোদ পঞ্চায়েতের তৃণমূল সদস্যর বাড়িতেই ভুতুরে ভোটারের অভিযোগ। ভোটমুখী পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এমনই নানা অভিযোগ সামনে আসছে। তৃণমূল পরিচালিত ব্যারাকপুর 2 নম্বর ব্লকের বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। বিজেপির অভিযোগ, পঞ্চায়েতের তৃণমূল সদস্য পরেশচন্দ্র শীলের পুত্রবধূর নামে 2টি ভোটার কার্ড রয়েছে। এপিক নম্বর আলাদা, স্বামীর নাম এক জায়গায় ভোটারের নাম শতাব্দী শীল, আরেক এপিক নম্বরে তিনি হয়ে গেছেন শতাব্দী বিশ্বাস শীল। তৃণমূল কি করেছে, বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনেছে, নিজের বাড়ির লোকেদের 3-4টা করে ভোটার কার্ড রেখে দিয়েছেন। এই নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারান তৃণমূলের পঞ্চায়েত সদস্য। নির্বাচন কমিশনের দপ্তরে যাও আর বিএলওর কাছে যাও, আমার কিছু বলার নেই, যা বলার ওরা বলুক, করুক, ওটা ভুতুরে ভোটার হলে ওটা কেটে দিক। উত্তর 24 পরগনার বসিরহাট পুরসভার 6 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে 225 নম্বর বুথে মোট ভোটার 984 জন, এদের মধ্যে 26 জন মৃত ভোটার বলে অভিযোগ। কিছু নাম আছে, 2-1 নাম আছে 22 সালে পৌরসভা ভোটের আগে মারা গেছে, পৌরসভা ভোটে তারা ভোট দিয়েছে, 2024 লোকসভা ভোটে তারা ভোট দিয়েছে, কি করে ভোট দিল, তাদের আত্মারা ভোট দিয়েছে এসে। মালদার গাজলেও একই ছবি। শালাইডাঙ্গা অঞ্চলের 98 নম্বর বুথে সিংহপাড়া এলাকায় ভোটার তালিকায় 25 জন মৃতের নাম রয়েছে বলে অভিযোগ। এর মধ্যে নাকি 17 বছর আগে মৃত ভোটারও রয়েছেন। এখানে মনে হয় কোনো কারচুপি হচ্ছে ভোট নিয়ে, না হলে ভোটগুলো কাটছে না কেন, 25 জনের মতো মারা গেছে, এটা তো কেটে যাওয়ার কথা, কিন্তু নতুন ভোটার লিস্ট বেরিয়েছে তাও কাটছে না। আসলে এগুলো কিছু না, এগুলো ভোট চুরি হচ্ছে। উত্তর দিনাজপুরের ডালখোলাতেও 7 বছর আগে মৃত্যু হওয়া ব্যক্তির নাম জলজল করছে ভোটার তালিকায়। আমরা তো পুরসভায় কাগজপত্র সবই জমা দিয়েছি ভোটার লিস্ট থেকে নাম কাটানোর জন্য, তারপরেও কাটেনি। না, হ্যাঁ, তারপরেও কাটেনি। শুধু মৃত ভোটারদের নামই নয়, তালিকায় নাম থাকা অনেকেরই বাস্তবে কোনো অস্তিত্ব নেই বলে অভিযোগ উঠেছে। যেমন মেদিনীপুর সদর ব্লকের 131 নম্বর বুথ মালিয়ারা এলাকার ভোটার তালিকার 29 নম্বরে নাম রয়েছে রবীন্দ্রনাথ অধিকারীর, কিন্তু এই নামে এলাকায় কেউ থাকেন না বলে দাবি স্থানীয়দের। রবীন্দ্রনাথের পিতা দেওয়া আছে, রবীন্দ্রনাথ অধিকারী, এই নামে কেউ নেই, কোনো ব্যক্তি নেই। কত বছর ধরে মোটামুটি দেখেছেন যে এই নামে কেউ নেই? 10 বছর। সব মিলিয়ে ভুতুরে ভোটার নিয়ে বিতর্ক দিনে দিনে বাড়ছে। সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এইমাত্র যেটা আলোচনা করছিলাম আমরা, যে কোনো ধরনের SIR বাদ দিন, সমীক্ষার ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই যে দুর্নীতির অভিযোগ, এক্ষেত্রেও ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযোগ উঠেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে ডেটা এন্ট্রি অফিসার যারা আছেন তাদের নজরে রাখতে হবে, কিন্তু এরা অস্থায়ী কর্মী হলে চলবে না। ঠিক যেখানে
জাতীয় নির্বাচন কমিশনের আশঙ্কাটা যে অস্থায়ী কর্মী দিয়ে ডেটা এন্ট্রির কাজ করানো চলবে না। ঠিক কী মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই সমস্যা আপনাদের সামনে দেখাবো। জাতীয় নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, অস্থায়ী কর্মীদের নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না। তারপরেও অস্থায়ী কর্মীদের নির্বাচনী কাজে যুক্ত করা হচ্ছে। বিশেষ করে অস্থায়ী কর্মীদের দিয়ে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করানো হচ্ছে। সূত্রের খবর জানিয়ে নির্বাচন কমিশনের শুধু আপত্তি রয়েছে তাই নয়, রীতিমতো উদ্বেগ প্রকাশ করছে তারা। নির্বাচন কমিশন সূত্রে দাবি, ভুয়ো ভোটারদের ভোটার তালিকায় ঢোকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটরদের একাংশে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সূত্রে দাবি, নবান্নকে একাধিকবার চিঠি লিখে স্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার কথা জানিয়েছে তারা। তারপরে অস্থায়ী কর্মীদের দিয়ে সেই কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ। সূত্রের খবর, রাজ্যের 600-র বেশি ডেটা এন্ট্রি অপারেটরের পদ এই মুহূর্তে শূন্য। চোখ রাঙিয়ে ভুল কাজ করাচ্ছে এবং আজকে বিপদে পড়ছে ডেটা এন্ট্রি অপারেটর। নেতাদের কি হবে? বিডিওর কি হবে? নির্বাচনের আধিকারিকদের কি হবে? এটা কখনো চলে না, চলতে পারে না। কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ক্যাজুয়াল কর্মীদের দিয়ে নির্বাচনের কাজ করাবার কথা নয়। কেন করানো হচ্ছে? ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে সম্প্রতি 4 জন রাজ্য সরকারি অফিসার ছাড়াও এক অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ব্যবস্থা নেবার বদলে নির্বাচন কমিশনকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী। হরিদাস সব, কৃতদাস সব, বিজেপির ভোট দেখলে পারে না, বিজেপির ভোট দেখলে পারে। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ডেটা এন্ট্রি অপারেটররা কি কাজ করছেন নজর রাখুন যেন কোনো ভুল না হয়। পাশাপাশি তিনি বলেন, ভয় পাবেন না, সরকার পাশে আছে, নির্ভয়ে ভোটার তালিকার কাজ করুন। সারা পৃথিবীতে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক বহু কর্মসংস্থান রয়েছে। তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করাটা এইভাবে ঠিক নয়। অনেক ক্ষেত্রে অনেক জরুরি ভিত্তিতে এমপ্লয়মেন্ট দিতে হয়, অনেক ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল হয়, কিছু ক্ষেত্রে পার্মানেন্ট হয়। এ তো যুগে যুগে বহুদিন ধরে হয়েছে। হঠাৎ এসব নিয়ে কোনো নির্দিষ্ট একটা অভিযোগের অভিমুখ তৈরি করার জন্য এই কথাগুলো বলার কোনো মানে হয় না। নির্বাচন কমিশন সূত্রে দাবি, ভুয়ো ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটরদের একাংশের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। রুমা পাল ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধাননগরের কাছে সল্টলেক সেক্টর 1-এ পথ দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হলো ফুড ডেলিভারি বয়। গাড়ি দুর্ঘটনায় তরুণের মর্মান্তিক মৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে সল্টলেক সেক্টর 1। পুলিশকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পাল্টা কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিধাননগর পুলিশের এক বিরাট বাহিনী। দেখুন, মুহুর্মুহু ইট বৃষ্টি, পুলিশকে ঘিরে বিক্ষোভ, পাল্টা পুলিশের টিয়ার গ্যাস। গাড়ি দুর্ঘটনায় এক বাইক চালকের ঝলসে মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো সল্টলেকের সেক্টর 2 নিউ ব্রিজ এলাকায়। উল্টো দিক থেকে পুলিশের দিকে পাথর ছোড়া হচ্ছে এবং টিয়ার গ্যাসের মার করা হচ্ছে। এখানে পুলিশের পদক্ষেপ করা হয়েছে। মৃত যুবকের নাম সৌমেন মণ্ডল, বাড়ি দক্ষিণ 24 পরগনার ঝড়খালি, পেশায় অ্যাপ বাইক চালক। চোখের সামনে তরুণের ঝলসে মৃত্যুর ঘটনায় ক্ষোভ আছড়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার। প্রাথমিকভাবে যেটা জানা গেছে, একটা গাড়ির সাথে একটা বাইকে ধাক্কা লেগেছে। বাইকে একটা লোক ছিল, ড্রাইভার, যে এই রেলিং এখানে আটকে যায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধে নাগাদ সল্টলেকের সেক্টর 2 নিউ ব্রিজ এলাকায় রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন সৌমেন মণ্ডল। সেই সময় পেছন থেকে ধাক্কা মারে একটি 4 চাকার গাড়ি। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ওই গাড়িতে। রেলিং ও গাড়ির ঠিক মাঝে আটকে পড়েন সৌমেন। প্রাণে বাঁচতে রেলিং বেয়ে উঠতে গেলে রেলিং এর ধারালো অংশে বিঁধে যায় পা। অসহায়ভাবে আগুনের ঝলসে ছটপট করতে করতে মৃত্যু হয় তার। ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, এবার পিছনে 4 চাকা এসে ধাক্কা মেরেছে, ইলেকট্রিক তার ছিঁড়ে পুড়ে গেছে।
দমকল আসা উচিত ছিল, তখন কিছু করা উচিত ছিল, ওকে বাঁচানো উচিত ছিল। ডেলিভারি বয়টা যাচ্ছিল কিছু ডেলিভারি করতে, গাড়িটা এসে মারলো, পুলিশের কোনো হেলদোল নেই, 8 ঘন্টা ধরে বডি জ্বলছে, একটা মানুষ, সে মানুষটা হয়তো বাঁচতে পারতো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃত্যুর বহুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। শুরু হয় খণ্ডযুদ্ধ। পুলিশ ঠিকমতো ডিউটি করলে সবকিছু স্বাভাবিক থাকতো, আর কি বলবো। পুলিশ ভিডিও বানাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ ভিডিও বানাচ্ছে ওখান থেকে, কেউ ধারে কাছে আসেনি, কেউ হেল্প করেনি, বাইকওয়ালাটাকেও হেল্প করেনি, 4 চাকাও হেল্প করেনি। দমকলের গাড়িগুলো যখন আসছিল তখন তাদেরকে স্টোন পেল্টিং করা হয়, সেই জন্য আমাদের রেস্কিউ অপারেশনটা কিছুটা স্থগিত হয়ে যায়। তারপরে যে পরিস্থিতি হয়ে গেছিল তাতে ফার্দার আরও ফোর্স না আসলে যেটা সমস্যা হচ্ছিল সেটা রেস্কিউটা করা যাচ্ছিল না। ফোর্স আসে, ততক্ষণে একজন আনফর্চুনেটলি গত হয়ে গেছিলেন। গাড়িটা এবং তার বডিটা দুটোই রেস্কিউ রিকভারি করে পাঠানো হয়েছে। তার আগে যারা এখানে বেঁচে ছিলেন তাদের সবাইকে পুলিশ হেল্প করে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলেন। উত্তেজিত জনতার ছোড়া ইট পাথরে জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে বাগুইআটি থানা। গাড়ির চালক পলাতক। গাড়ি থেকে ঝাঁপ মেরে জখম হয়েছেন গাড়ির মালিক মানস আগরওয়াল। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঝিলম করঞ্জাই, রঞ্জিত শাহ ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতায় স্কাইল্যাব ভেঙে পড়বে এই আতঙ্কে কলকাতা ছেড়ে পুরী যেতে চেয়েছিলেন জটায়ু, কিন্তু সেখানে গিয়ে যদি মন্দিরের গায়ে জঙ্গি হামলার হুমকি দেখতে পেতেন লালমোহন গাঙ্গুলি, কোথায় যেতেন কে জানে। আজ পুরীর জগন্নাথ মন্দিরের কাছেই বুধি মা ঠাকুরানীর মন্দিরে এমনই হুমকি লেখা ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়। পুরীর এসপি জানিয়েছেন, ঘটনায় ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে স্বাভাবিকভাবেই আমরা প্রশ্ন তুলব যে ওই রকম হাই সিকিউরিটি জোনে, যেখানে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন, এই ঘটনা ঘটে কি করে? স্বাধীনতা দিবসের আগে পুরীর জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার হুমকি। পূর্ব ভারতের সবচেয়ে বড় বৈষ্ণব তীর্থ, ভগবান বিষ্ণুর 4 ধামের এক ধাম, আর বাঙালির সারা বছরের প্রিয় ডেস্টিনেশন। স্বাধীনতা দিবসের ঠিক আগে সেই পুরীর জগন্নাথ মন্দিরেই জঙ্গি হামলার ভয়ঙ্কর হুমকি। দেওয়ালে লেখা এই বার্তা ঘিরে শোরগোল পড়ে যায় শ্রীক্ষেত্রে। পুরীর জগন্নাথ মন্দির শ্রী মন্দির নামে পরিচিত। তার পরিক্রমা মার্গের মধ্যে বালিশাহীর দিকে রয়েছে বুধিমা ঠাকুরানীর মন্দির। বুধবার সকালে বুধিমা ঠাকুরানী মন্দিরের 2 জায়গায় দেওয়ালে লেখা এই হুমকি প্রথম স্থানীয়দের নজরে আসে। স্থানীয় সূত্রে খবর, উড়িয়া ভাষায় লেখা হয়েছে, জঙ্গিরা জগন্নাথ মন্দির উড়িয়ে দেবে, শ্রীমন্দির ধ্বংস করা হবে। সেই সঙ্গে একাধিক ফোন নম্বর দিয়ে লেখা হয়েছে, আমায় ফোন করুন, নইলে ধ্বংসলীলা চলবে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে দিয়ে দেওয়াল লিখিয়ে হাতের লেখা মিলিয়েও দেখা হয়। পুরীর পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম রঘুনাথ সাউ। পুলিশ সূত্রে দাবি, অপরাধ স্বীকার করেছেন ওই ব্যক্তি। পুরীর পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে ধৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। পারিবারিক কারণে তিনি আগেও এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন। তার আদৌ কোনো মানসিক অসুস্থতা রয়েছে কিনা, থাকলেও তা কি ধরনের, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের পরিক্রমা মার্গ চত্বর হাই সিকিউরিটি জোন। নজরদারির জন্য 24 ঘন্টা পুলিশ মোতায়েন থাকে। সেখানেই সবার নজর এড়িয়ে কিভাবে দেওয়ালে হুমকি বার্তা লিখে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন থাকছে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।